হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএ ফিজিক্স ক্লাস। আজকে আমি তোদেরকে ফার্স্ট সেমিস্টারের ক্লাস 11-এর নিউটনের গতিসূত্র শেষ হয়ে গেছে। এবার আমি ঘর্ষণ চ্যাপ্টার অর্থাৎ ঘর্ষণ চ্যাপ্টার এমসিকিউ গুলো করাচ্ছি। তোরা সবাই ভিডিওটা ভালো করে দেখতে থাক। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর, বন্ধুদেরকে শেয়ার কর, এবং এরকম ভিডিও আরও আমার চ্যানেলে আসতে চলেছে। আর যারা আগের ভিডিওগুলো দেখিসনি তারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখিস। আর ঘর্ষণ চ্যাপ্টার এমসিকিউ গুলো কিন্তু বিশেষ করে নিউটনের গতিসূত্র, ঘর্ষণ, এই চ্যাপ্টারগুলোর এমসিকিউ গুলো খুব কনসেপচুয়াল। এই কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু এমসিকিউ পারা যাবে না করতে। আর তাছাড়া নিট বা জেই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও কিন্তু এই কনসেপ্টগুলোই কাজে লাগবে। সো ভিডিওটা দেখতে থাক, কাজে আসে। চল শুরু করে যাক। আচ্ছা, তাহলে এটা হলো এইগুলো ঘর্ষণের ফর্মুলা, ঠিক আছে? মোটামুটি এই ফর্মুলার উপর অঙ্কগুলো হবে। দেখ, এখানে এক্সট্রা ফর্মুলা কিছু নাই, এমনি তোদের নর্মাল ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা বা বলের উপাংশ ভাঙা সেগুলো অঙ্ক করতে করতে শিখে যাবো, ঠিক আছে? ওগুলো তো ফর্মুলার মধ্যে পড়ছে না। তাহলে নেক্সট এমসিকিউ এক একটা দেখ, এক একটা কি বলেছে দেখ তো, এক একটা পড়বি ভালো করে। এই এই অঙ্কগুলোতে কিন্তু, এটা তো অঙ্ক না, এমনি ফিজিক্স আছে এর মধ্যে ভালো, যে ঘর্ষণ বল কিভাবে কাজ করছে। দেখ, বলছে প্যাডেল করে সাইকেল চালানোর সময় বেগ বাড়ালে দুটি চাকার উপর ভূমি দ্বারা প্রযুক্ত স্থিত ঘর্ষণ বলের অভিমুখ কোন দিকে হবে দেখতে হবে। ভালো করে দেখ, অপশনগুলো তোরা একবার নিজেরা পড়, অপশনগুলো কি আছে আমি এটা বলছি। তাহলে এই সাইকেলটা আছে, বলছে প্যাডেল করে, ভালো করে দেখবি, বলছে প্যাডেল করে সাইকেলটা সামনের দিকে যাচ্ছে। এই প্যাডেল করে মধ্যে কিন্তু অ্যান্সারটা আছে। তাহলে এই চাকা দুটোর মধ্যে কোন দিকে ঘর্ষণ বল কাজ করছে দেখতে হবে। দেখ, যদি প্যাডেল করি, অ্যাকচুয়ালি নর্মালি তোদের চিন্তা ভাবনা কেমন হবে, যে একটা সাইকেল সামনের দিকে যাচ্ছে মানে যেদিকে গতিশীল বা যেদিকে ফোর্স দেওয়া হচ্ছে তার বিপরীতে ঘর্ষণ বল। তার মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে মানে সামনের চাকাও পিছন দিকে ঘর্ষণ বল হবে, পিছনের চাকাও পিছন দিকে ঘর্ষণ বল হবে। এটা স্বাভাবিক অ্যান্সার হবে, যে যেদিকে এগিয়ে যায় তার বিপরীতে ঘর্ষণ বল। কিন্তু যেদিকে এগিয়ে যাচ্ছে তার বিপরীতে না, এটা সেইভাবে বুঝবো না। একটা জিনিস মাথায় রাখবি, ঘর্ষণ বলের দিক হবে সর্বদাই সেই দিকেই, যে কোনো বস্তু সেটা স্থির থাক বা গতিশীল থাকুক, তাকে যেদিকে ফোর্স দেওয়া হবে, মানে বাহ্যিক বলটা যেদিকে প্রযুক্ত করা হবে, ঠিক তার বিপরীতে ঘর্ষণ বল কাজ করবে। তার মানে আমাকে প্রথম দেখতে হবে বাহ্যিক বলের দিকটা কোন দিকে, মানে এই বস্তুটা এখানে যেমন চাকা দুটো কোন দিকে ফোর্স অনুভব করছে, বাহ্যিক ফোর্সটা যেদিকে ফোর্স অনুভব করবে তার ঠিক বিপরীতে ঘর্ষণ বল বলবো। তাহলে এবার বল, এই চাকাটার উপরে যখন প্যাডেলটা করছে তখন দেখতো প্যাডেলটা করে এই চেনের সাহায্যে এই যে পিছনকার চাকাটায় কিন্তু বলটা প্রযুক্ত হচ্ছে। পিছনকার চাকাটা কোন দিকে ঘোরানোর চেষ্টা করছে, এই দিকে, এইভাবে, মানে ঠিক এই দিকে একটা বল প্রযুক্ত করা হচ্ছে মাটিতে চাকাটা এদিকে ঘোরানোর জন্য প্যাডেলের সাহায্যে। তবে তো চাকাটা এদিকে ঘুরছে। আর চাকা এদিকে ঘোরা মানে যেদিকে প্রযুক্ত বল হচ্ছে তার ঠিক বিপরীত দিকে ঘর্ষণ বল। তাহলে এদিকে যদি বল প্রযুক্ত হয় চাকাটার উপরে এদিকে, তাহলে ওর ঘর্ষণ বলটা কোন দিকে হবে, নিশ্চয়ই এদিকে ঘর্ষণ বল হবে। বুঝলি? তা পিছনের চাকাটা কিন্তু সম্পূর্ণ যে চালাচ্ছে ম্যানুয়ালি তার উপরে নির্ভর করছে। যে চালাচ্ছে প্যাডেলে করে, সে যেদিকে বলটা প্রযুক্ত করছে ঠিক তার বিপরীতে ঘর্ষণ বলটা হবে। আর সামনের চাকাটা কিন্তু এই ড্রাইভার যে সাইকেল চালাচ্ছে তার উপর নির্ভর করছে না। সামনের চাকার সাথে কোনো চেন যুক্ত আছে, সে কিন্তু ড্রাইভারটা কিন্তু সামনের চাকার উপর বল প্রযুক্ত হচ্ছে না। তাহলে সাইকেলটা যায় কিভাবে, যায় এভাবে যে পিছনকার চাকাটাকে ঘোরানো হয়, অর্থাৎ ড্রাইভার শুধু পিছনের চাকাটাকে ঘোরায়। এবার পিছনের চাকাটা যদি ঘোরায়, তাহলে পিছনের চাকাটা গতিশীল হলে নিশ্চয়ই সামনের চাকাকে একটা ঠেলবে। তো সামনের চাকা কিছুর সঙ্গে লেগে থাকে না প্যাডেলের সঙ্গে, সামনের চাকা শুধু পিছনের চাকার জন্য ঠেলা বল খায়, ঠেলে, তার জন্য এগিয়ে যায়। তাহলে এবার বল, যে সামনের চাকা যদি এই বাহ্যিক বলটা সামনের চাকার উপর বাহ্যিক বল বলতে গেলে চেনের সাহায্যে নাই, এই ঠেলছে যে বলটা সেটা, ঠেলা বলটা কোন দিকে, সামনের দিকেই তো। পিছনের চাকা সামনের চাকাকে সামনের দিকে ঠেলে, একটা বল দেয়। তাহলে ওর ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, যেদিকে প্রযুক্ত বল তার ঠিক বিপরীতে। তার মানে এদিকে ঠেলা বল কাজ করছে পিছনের চাকার জন্য সামনের চাকার উপরে, আর তার জন্য ঘর্ষণ বল কোন দিকে হবে, পিছন দিকে। বুঝলি? আবার বলছি, পিছনের চাকাটা কিন্তু ড্রাইভারের দ্বারা ম্যানুয়ালি বল প্রযুক্ত করা হয়, অর্থাৎ পিছনের চাকাটার উপর বাহ্যিক বল কিন্তু এই চেনের সাহায্যে, প্যাডেলের সাহায্যে একটা কোন দিকে প্রযুক্ত করা হয় বাহ্যিক বলটা, পিছনের চাকাটার উপরে, নিশ্চয়ই এইভাবে।
তাই তো? এইদিকে প্যাডেল কখনো এইভাবে ঘোরাস উল্টো দিকে না। তাহলে এইভাবে বল প্রযুক্ত করা মানে চাকাটাকেও এইভাবে ঘোরাতে চাইছে। চাকাটাকে এইভাবে ঘোরানো মানে মাটিতে কোন দিকে বল যাচ্ছে, এইদিকে বল প্রযুক্ত করা হচ্ছে, এইদিকে দেখ মাটিতে। এইদিকে যেদিকে বল প্রযুক্ত করা হয় তার ঠিক বিপরীতে ঘর্ষণ বল। তার মানে পিছনের চাকাটা কোন দিকে ঘর্ষণ বল হচ্ছে, সামনের দিকে হলো। এবং এই সামনের দিকে ঘর্ষণ বলের কারণে কিন্তু চাকাটা সামনের দিকে যাচ্ছে। মানে ঘর্ষণ বল না থাকলে কি হতো, পিছনের দিকে ঘুরে গিয়ে পিছনের দিকে সাইকেলটা চলে যেত, সেটা তো হয় না। এই বিপরীত দিকে ঘর্ষণ বলের কারণে কিন্তু সামনের চাকাটা পিছন দিকে বল প্রয়োগ করা সত্ত্বেও সামনের দিকে এগিয়ে আসে, গোল গোল ঘুরতে ঘুরতে। এবার সামনের দিকে যখন চাকাটা ঘুরতে ঘুরতে এগিয়ে আসবে, কেন এগিয়ে আসছে, নিশ্চয়ই এর ঘূর্ণনের জন্য সামনের চাকার উপর একটা ঠেলা বল কাজ করছে। কারণ সামনের চাকা কোনো চেনের সাহায্যে বা প্যাডেলের সাহায্যের সাথে যুক্ত নাই। তাহলে এ কেন ঘুরছে, কারণ এ ঘুরছে বলেই এর জন্য একে একটা ঠেলা হচ্ছে, সামনের চাকাকে ঠেলা হচ্ছে শুধু। তাহলে সামনের চাকা বাহ্যিক বল অনুভব করছে একমাত্র সামনের দিকে ঠেলা বলটা। যেদিকে বাহ্যিক বল অনুভব করবে তার ঠিক বিপরীতে ঘর্ষণ বল, মানে এদিকে। তাহলে এটা প্যাডেল এইদিকে বল প্রযুক্ত করছে পিছনের চাকায়, তাই সামনে দিয়ে ঘর্ষণ বল। আর সামনের চাকা পিছনের জন্য ঠেলা বল পাচ্ছে বাহ্যিক বলটা, সেজন্য পিছনের দিকে ঘর্ষণ বল। তাহলে কোন অপশনটা হবে, পিছনের চাকা সামনের দিকে, সামনের চাকা পিছনের দিকে ঘর্ষণ বল অনুভব করবে, কোনটা, কোন অপশনটা হবে? অপশন এ দেখ, সামনের চাকায় পিছনের দিকে আর পিছনের চাকা সামনের দিকে ঘর্ষণ বল অনুভব করবে। বুঝলি সবাই? পরেরটা বুঝতে পারবি। দেখ দুইটা বলেছে যে বাইরে থেকে ঠেলে কোনো সাইকেলের বেগ বাড়ালে দুটি চাকার উপর ঘর্ষণ বল। আচ্ছা, এবার আগেরটা ছিল প্যাডেলের সাহায্যে, এবার কি হচ্ছে, সাইকেলটাকে প্যাডেলের সাহায্যে না, বাইরে থেকে ঠেলা হচ্ছে, কেউ পিছনে পিছনে সাইকেলটাকে ঠেলছে, বুঝলি? কেউ প্যাডেল করছি না, তুই ধর বসে আছিস সাইকেলের উপর, তোর ছোট ভাইকে বলেছিস যে পিছন দিকে ঠেল, ঠিক আছে? তাই তো করে। তাহলে এই যে পিছন দিক থেকে ঠেলছে, পিছন দিক থেকে যদি ঠেলে, তাহলে পিছনের চাকাটা কোন দিকে বাহ্যিক বল অনুভব করছে, কোন দিকে বাহ্যিক বল অনুভব করছে, সামনের দিকে। এই ঠেলা বলটাই তো এখানে ঠেলছে। আবার এ ঠেললে একেও সামনের দিকে, মানে দুটো চাকাই কিন্তু সামনের দিকে ঠেলা বল কাজ করছে, কোনো প্যাডেল এখানে কাজ করছে না। তার মানে দুজনে যদি সামনের দিকে বাহ্যিক বল কাজ করে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে হবে, দুজনেরই পিছন দিকে হবে, দুজনেরই পিছন দিকে হবে। তাহলে কোন অপশনটা হবে বলতো, দুইয়ের দুটি চাকাতেই পিছন দিকে, ডি। তাহলে একেরটা হলো এ আর দুইয়েরটা হলো ডি, হলো। আচ্ছা, তিনেরটা বলছে পিছনের চাকায় ব্রেক ব্যবহার করে, খুব দেখ খুব ইন্টারেস্টিং এটা। এটা কিন্তু বাস্তবের সাথে তোরা রিলেটেড, এটা তোরা জানিস, এর সাথে সামনাসামনি হয়েছিস, কিন্তু জানিস না, ফিজিক্সটা জানিস না। তো দেখ বলছে পিছনের চাকায় ব্রেক ব্যবহার করে সাইকেলের বেগ যদি কমানো হয়, তাহলে দুটি চাকার উপর ঘর্ষণ বলের প্রযুক্ত স্থিত ঘর্ষণ বলের অভিমুখ কোন দিকে হবে। আচ্ছা আচ্ছা, পিছনের চাকায় ব্রেক ব্যবহার করা হয়েছে, তাহলে বলতো পিছনের চাকায় যদি ব্রেক ব্যবহার করা হয়, তাহলে কি পিছনের চাকাটাকে থামিয়ে দিচ্ছে, তাই তো, স্টপ করে দিচ্ছে। পিছনের চাকা যদি স্টপ হয়ে যায় তাহলে কি হবে বলতো, পিছনের চাকা যদি স্টপ হয়ে যায়, নর্মালি যদি ঘর্ষণ বল না থাকতো, তাহলে তাহলে দেখতো ঘর্ষণ বল না থাকলে কোনো রাস্তার সাইকেলের মধ্যে ঘর্ষণ বল নাই, তাহলে তুই ব্রেক করলে পিছনের চাকা যেই স্টপ হয়ে যেত, তোর কি হতো, সাইকেলটা কি হতো, সাইকেলটা স্কিড করতো, তাই না, স্লিপ করতো, কোন দিকে, সামনের দিকে না পিছন দিকে, সামনের দিকে। তার মানে অ্যাকচুয়ালি একে স্টপ করে দেওয়া মানে সামনের দিকে একটা ফোর্স কাজ করছে। আমি এগুলো সব মুছে দিই। এই যে চাকাটা আছে, একে যদি যখনই চাকাটা ব্রেক করব, ব্রেক করা মানে কিন্তু যখন ব্রেক হয়ে গেল, থেমে গেল হঠাৎ করে, আগে তো চলছিল, তো গতিজারটা তো সামনের দিকে, তো গতিজারটার জন্য কিন্তু চাকাটা যেই ব্রেক করব তখনই কিন্তু স্লিপ করতে করতে যাবে, যদি ঘর্ষণ বল না থাকতো। তাহলে স্লিপ করতে করতে সামনের দিকে যাওয়া মানে অ্যাকচুয়ালি প্রযুক্ত বাহ্যিক বলটা কিন্তু সামনের দিকেই আছে, কিন্তু স্লিপ তো করতে দেওয়া হবে না। সাথে তাতে টায়ারের মধ্যে যে খাঁজ খাঁজ তো তৈরি করে হোক, বা রাস্তার মধ্যে রাস্তাটা উঁচু নিচু করে হোক, যা করে হোক, অর্থাৎ ঘর্ষণ বলটা বাড়িয়ে, তো ঘর্ষণ বলটা তাহলে কোন দিকে কাজ করবে, যাক সামনের দিকে নর্মালি স্কিড করার কথা, স্লিপ করার কথা, কেন, কারণ সামনের দিকে ব্রেক করলে যখন চাকাটা থেমে গেল, তখন গতিজারদের জন্য কিন্তু সামনের দিকে সরে যাওয়ার কথা, ছেত্রে চলে যাওয়ার কথা, কিন্তু সেটা হয় না। তাহলে সামনের দিকে বাহ্যিক ফোর্স, কিন্তু সেটাকে হতে দেয় না কে, বিপরীত দিকে ঘর্ষণ বল, বুঝলি? তাহলে এটা ব্রেক করলে কোন দিকে ঘর্ষণ বল কাজ করে,
পিছন দিকে, পিছনের চাকা পিছন দিকে। কিন্তু প্যাডেলের সাহায্যে যখন চলছিল তখন কিন্তু সামনের দিকে কাজ করছিল ঘর্ষণ বল। যখন ব্রেক করছি, হ্যাঁ ব্রেক করলে নর্মালি সামনের দিকে স্কিড করার কথা ছিল, সেটা হতে দেয় না কে? ঘর্ষণ বল। ঘর্ষণ বল কোন দিকে? তার মানে পিছন দিকে। তাহলে কি হবে? আচ্ছা ঠিক আছে, এটা সামনের চাকার উদাহরণ, মানে অপশন গুলো সামনের চাকা দিয়ে দেওয়া আছে, আমি পিছনের চাকার বের করলাম। তাহলে এবার বল, পিছনের চাকাও দেওয়া আছে না সামনে? আচ্ছা ঠিক আছে দেখি। আচ্ছা দেখ, তাহলে এটা তো ঘর্ষণ বলের কারণে পিছন দিকে কাজ করছে, থেমে যাচ্ছে। এবার বলতো এই যে চাকাটা, এই চাকাটা কিন্তু, এই চাকাটাও কিন্তু থেমে যাচ্ছে, তাই না? এই চাকাটা দেখ, একটা নর্মালি একটা জিনিস দেখতো, এই চাকাটা যদি স্টপ করে দিই, পিছনের চাকাটা, এরপর ঘর্ষণ বল যেটা কাজ করলাম সবাই বুঝলাম। এবার এই চাকাটা থেমে গেলে এটাও তো থামতে চাইবে। মানে এই সামনের চাকাটা সম্পূর্ণ নির্ভর করছে কার উপরে? পিছনের চাকার উপরে। পিছনের চাকা গতিশীল থাকলে ওকেও ঠেলছে, গতিশীল করছে। পিছনের চাকা যদি দাঁড়িয়ে যায় তাহলে ওকেও টানছে, যাস না তুই, তাই তো? যদি থেমে দেয় আর একে যদি যেতে দেয় তাহলে সাইকেলটা কি হবে? চাকাটা খুলে চলে যাবে, সেটা তো হয় না। তাহলে এ যদি থেমে যায় তাহলে একেও থামাবে। তার মানে কি, এ থেমে গেল মানে একেও থামাবে। থামাবে মানে কোন দিকে? একে সামনের দিকে যেতে দেবে না, একে পিছন দিকে বাহ্যিক বল দেবে। বুঝলি? বুঝলি? এই যদি পিছনের চাকাটা থেমে যায় তাহলে সামনের চাকা কি করবে? সামনের চাকাটাকেও দাঁড় করানোর চেষ্টা করবে। তাহলে সামনের চাকাটাকে পিছনের চাকা কোন দিকে টানবে? এদিকে টানবে, ঘুরতে দেবে না, ওকে ওদিকে যেতে দেবে না। তাহলে এদিকে যদি বাহ্যিক ফোর্স হয়, পিছন দিকে চাকাটা যদি বাহ্যিক ফোর্স এদিকে হয় টানে, তাহলে ঘর্ষণ কোন দিকে হবে? হলো? দেখ সম্পূর্ণটা চেঞ্জ হয়ে গেল। নর্মাল চলন্ত অবস্থায় যেমন ছিল, ব্রেক করা অবস্থায় সম্পূর্ণ ঘর্ষণ বলের দিক উল্টো হয়ে গেল। তাহলে সামনের চাকায় সামনের দিকে, আর পিছনের চাকায় পিছন দিকে, এটা ব্রেক করলে হয়। কোন অপশনটা হবে বলতো? অপশন বি। তিনেরটা হবে অপশন বি। দেখ খুব ইন্টারেস্টিং কিন্তু এই জিনিসটা। যদি এই ঘর্ষণ বলটা না থাকতো ব্রেক করলে, তাহলে এই ফোর্সের কারণে স্লিপ করতো। যখন দেখবি রাস্তা ভেজা থাকে বা জল জমে থাকে, তখন সেই সব রাস্তাগুলোতে স্লিপ করে, কারণ ঘর্ষণ গুণাঙ্ক কম, ঘর্ষণ বল কমে যায়। তাহলে এই এফটা কম হয় তখন পিছন দিকে। তাহলে যেই পিছনের চাকা ব্রেক করে সামনের দিকে স্লিপ করে যায় তখন। ঠিক আছে, এই হচ্ছে এখানকার ফিজিক্স। চারেরটা বলেছে, চারেরটা একটা ঘর্ষণ গুণাঙ্ক দিয়েছে মানটা, ওটার জন্য কনফিউজটা বাড়ে। ঠিক আছে, কনফিউজ করার জন্য ওটা দিয়েছে অঙ্কটা। কিন্তু এই অঙ্কটা কম্পিটিটিভ এক্সামেও থাকে এই টাইপের অঙ্ক, কারণ এখানে অঙ্কটা দুভাবে করা যাবে, কোনটা করব সেটা বুঝতে পারে না। ঠিক আছে, কি আমি দেখে আগে বলি। বলছে দেওয়ালের মধ্যে একটা বস্তুকে এরকম এরকম করে, এটা তার দেওয়াল আছে, একটা বস্তুকে এভাবে ঠেলে চেপে ধরে আছে, ঠেলে স্থির অবস্থায় আছে। তাহলে একে কত নিউটন বল প্রয়োগ করা হয়েছে? 5 নিউটন। মানে দেওয়ালের দিকে 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। হলো? তাহলে প্রতিক্রিয়া বল দেবে, যতটা আমি বল দেবো ঠিক ততটাই আমাকে লম্ব প্রতিক্রিয়া বল দেবে। তাহলে এদিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল এন কাজ করছে। হলো? আর এখানে নিচের দিকে এই বস্তুটার ওজন বল কাজ করবে এমজি। কিন্তু আমি বলেছি বস্তুটা স্থির আছে, এরকম চেপে ধরে রেখেছি, স্থির আছে। স্থির থাকা মানে কি, নর্মালি বস্তুটা ওজন বলের জন্য নিচের দিকে পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পড়ছে না কেন? কারণ এই দেওয়াল আর বস্তুর মধ্যে একটা ঘর্ষণ বল উপর দিয়ে কাজ করছে। সেই ঘর্ষণ বলটা উপর দিয়ে কাজ করছে, এবং সেই ঘর্ষণ বলের জন্যই কিন্তু এই এমজিটাকে আটকে রেখেছে, ঝুলে আছে। হ্যাঁ, ধর এই বোর্ডের সঙ্গে আমি এই পেনটাকে এরকম করে রেখেছি, ঠিক আছে, যার নিচের দিকটা পড়ে যেতে পারতো এরকম ধরে, পড়ছে না কেন? কারণ আমার একটা বল তো আছে, তার সঙ্গে সঙ্গে এই যে দেওয়ালের সঙ্গে, এই যে নিচের দিকে ওজন বল আর দেওয়াল বরাবর যে ঘর্ষণ বল কাজ করছে, দুটো সমান। এবার এখানে দুটো জিনিস দিয়ে তোকে কি চেয়েছে বলতো? ঘর্ষণ বলটা চেয়েছে, তাই তো? ক্রিয়াশীল ঘর্ষণ বল চেয়েছে। আচ্ছা, আর কি কি দিয়েছে তোর? মিউ এর মানটা কত দিয়েছে? 0.5, তাই তো? তাহলে নর্মালি এখানে অঙ্কটা যদি কেউ না বোঝে, জিনিসটা এখানকার ফিজিক্সটা না বোঝে, তাহলে নর্মালি কি কি দিয়েছে দেখে নর্মালি এটা করে দেবে। এফ সমান আমরা জানি মিউ এন, তাহলে আমরা মিউ জানি 0.5, আর এন জানি যতটা বল প্রযুক্ত করছে ততটাই লম্ব প্রতিক্রিয়া বল দিচ্ছে। মানে 5 নিউটন, এন এর মান কত? 5 নিউটন। তার মানে 5×25 2.5 এত নিউটন ঘর্ষণ মানে বল হবে। এটাও অপশনে আছে অপশনে। তার মানে এটাও দেখ অপশনেও আছে, কনফিউজ করার জন্য।
এটা করে দিয়ে চলে আসবে, কিন্তু না, এটা না। এখানে ভালো করে বুঝবে এই জায়গাটা কেন না। দেখ, একটা বস্তু, এই যে বস্তুটাকে আমি বল প্রয়োগ করেছি 5 নিউটন বল দিয়ে, এবার বল প্রয়োগ করে ঠেলে ধরে আছি। এই বস্তুটা স্থির অবস্থায় থাকতে গেলে একটা জিনিস, সিম্পল জিনিস দেখ, একটা বস্তুকে যদি আমি দেওয়ালের মধ্যে স্থির রাখতে চাই, আমি যদি এই বল প্রযুক্তটা অনেক পরিমাণ করি, তাহলে তো এমনিতেই স্থির থাকবে। একে যদি আমি খুব প্রচুর মানে বল প্রয়োগ করে আমি যদি এখানে আটকে রাখি, তাহলে কিন্তু এমনিতেই স্থির থাকবে। তার মানে এটা কিন্তু সীমাস্থ ঘর্ষণের মধ্যে পড়ছে না। সীমাস্থ ঘর্ষণ কোনটা? নর্মালি সীমাস্থ ঘর্ষণ কোনটা, যেটা মানে দেখ, সীমাস্থ ঘর্ষণ মানে হচ্ছে, আর স্থিত ঘর্ষণটার মধ্যে পার্থক্যটা আমি বলে দিই, বলেছিলাম আমি তো দেখে, যে একটা বস্তুর উপরে যখন আমি বল প্রযুক্ত করছি, নর্মালি একটা বস্তু তার স্থির আছে, একটা বস্তু স্থির আছে, এবার এই বস্তুটাকে আমি ধর 2 নিউটন বল প্রয়োগ করলাম, ঠিক আছে? তাহলে এ বিপরীত দিকে আমাকে 2 নিউটনই বল দিল, তাহলে কি এটা, এই 2 নিউটনটা বিপরীত দিকে যে বলটা দিল সেটা স্থিত ঘর্ষণ। এবার 2 নিউটনকে বাড়াচ্ছি, এরকম করে বাড়াতে বাড়াতে আমি অনেকটা পরিমাণ বাড়িয়ে দিলাম, তাহলে কিন্তু তখন দিয়ে ধর 8 নিউটন বল প্রয়োগ করলাম, এখানেও তাহলে ধর 8 নিউটন বল দিল আমাকে ঘুরিয়ে, এবং এই 8 নিউটনটাই হচ্ছে ওর সীমাস্থ ঘর্ষণ। তাহলে কেন আমি 8 নিউটন দিতে যাবো? একটা বস্তুকে যদি আমাকে নর্মাল স্থির রাখতে হয়, তো কেন আমি বেশি বল প্রয়োগ করতে যাবো? কারণ এটা তো সেলফ অ্যাডজাস্টমেন্ট ফোর্স। আমার কম বল প্রয়োগ করলেও আমাকে বিপরীত দিক থেকে ততটাই বল প্রয়োগ করবে, স্থির থাকবে। আমার সীমাস্থ ঘর্ষণ যতটা ম্যাক্সিমাম বল মানে বল প্রযুক্ত করতে পারবো, এই ঘর্ষণ বল দেবে, ততটা বল প্রয়োগ করলেও আমাকে ততটাই ঘর্ষণ বল দেবে, তবুও স্থির থাকবে। আমার উদ্দেশ্য স্থির থাকা বস্তুটাকে। তো কেন আমি সীমাস্থ ঘর্ষণ দিতে যাবো? কেন আমি বেশি বল দিতে দেবো? বেশি বল দিলে 8 নিউটন দিলে 8 নিউটনই দেবে আমাকে, তবুও স্থির থাকছে। তাহলে আমি কম দেবো, 1 নিউটন দেবো, 1 নিউটন দিলে 1 নিউটন আমাকে দেবে, তবুও স্থির থাকবে। ঠিক এই জিনিসটা, এই কনসেপ্টটা এখানে লাগবে। এখানে এই বস্তুটাকে আমি অনেকটা বেশি বল প্রয়োগ করে আটকে রাখতে পারবো, মানে এই যে এন এর মান 5 নিউটন দিয়ে আটকে রাখতে পারবো, স্থির থাকবে। তাহলে কিন্তু এটা হবে, যদি এটা এখানে বলতো সর্বোচ্চ কতটা বল মানে কতটা ঘর্ষণ বল হতে পারে, এখানে সর্বোচ্চ কতটা ঘর্ষণ বল হতে পারে, তাহলে এটা অ্যান্সার হতো। সর্বোচ্চ এতটা পরিমাণ ঘর্ষণ বল এখানে কাজ করতে পারবে, কারণ 5 নিউটন বল দিয়েছি। এবার একে একে যদি আটকে রাখতে হয়, এর ঘর্ষণ বল কতটুকু মিনিমাম হওয়া প্রয়োজন? মিনিমাম এই যতটুকু এর এমজি ওজন বল, নিশ্চয়ই ততটুকু ওর যদি ঘর্ষণ বল হয়, সেটাই কাফি ওর জন্য আটকে রাখার জন্য। এটা বস্তুর এটার ওজন বল যতটা নিচের দিকে, মানে নিচের দিকে যে ওজন বলটার জন্য গড়ে পড়ে যাবে, ঠিক ততটাই যদি ঘর্ষণ বলটা দেয় উপর দিকে, তাহলে স্থির থাকবে, তাহলে ঠিকঠাক আছে। তাহলে এর এই যে এক্সট্রা এই জিনিসটা, এই এতটা ঘর্ষণ বলের দরকার নাই। কেন? এতটা ঘর্ষণ বল হলে ফালতু এই বস্তুটা স্থির উপর দিকে উঠতে শুরু করবে, তখন ঘর্ষণ বলটা ওজনের থেকে বেশি গেলে উপর দিকে উঠতে শুরু করবে। দেখে নর্মালি একদম আলগা করে আমি স্থির রাখবো শুধু, তার মানে কি আলগা করে স্থির রাখতে গেলে এর নিচের দিকে যে ওজন বল আর উপর দিকে যে ঘর্ষণ বলটা, দুটো শুধু এই দুটো জাস্ট সমান হলেই হলো, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমি করব না, তাহলে কি করব? নিচের দিকের এমজি, এই এফটা আমি কি করব, ঘর্ষণ বলটা আমাকে বের করতে বলেছে, সেটা নিশ্চয়ই নিচের দিকের এই এমজির সাথে সমান, ঠিক আছে? এমটা কত বলেছে? 0.1, আর জি এর মান কত? 9.8, তাই তো? তাহলে মোটামুটি 0.98, এই এত নিউটন পরিমাণ আমার ঘর্ষণ বল দিলেই যথেষ্ট, বুঝলি? যতটা ঘর্ষণ বল ততটা ওজন বল, নর্মাল, এটা হবে অ্যান্সার। এখানে ঘর্ষণ গুণাঙ্ক মিউ লাগছেই না, অথচ দিয়েছে, কারণ সবাই এফ সমান মিউ এর ফর্মুলায় বসে অঙ্কটা করবে, কিন্তু দরকার নাই, এটা এই বলটা দরকার নাই। ও যতটা ওজন বল ঠিক ততটাই ঘর্ষণ বল হলেই যথেষ্ট ওকে আটকে রাখার জন্য। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, করে নে। আচ্ছা, বলছে একটা লোক কোন দিক থেকে কোন দিকে হাঁটছে বলতো? পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে একজন লোক আছে এরকম, দেখ এ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে। এটা পশ্চিম দিক ধর, এটা পূর্ব দিক, ঠিক আছে? পশ্চিম থেকে পূর্ব দিকে হেঁটে যাচ্ছে। যদি সামনের দিকে হাঁটে, এইদিকে হাঁটে, তাহলে বলতো এর পাটা কোন দিকে ফোর্স দিচ্ছে? পিছনের পাটা নিশ্চয়ই এইভাবে বাঁকা ভাবে দিচ্ছে না, পিছনের পাটা তো এইভাবে দেয় বাঁকা ভাবে একটু। তা এইভাবে যদি ফোর্স দেয়, বল প্রযুক্ত করে, সেই বলটা দুটো উপাংশে ভাঙবে, একটা এদিকে একটা এদিকে, হলো দুটো কম্পোনেন্টে ভাঙে। একটা এরকম ফোর্স দিচ্ছে কোনাকুনি নিচের দিকে পায়ের সাহায্যে, সেই বলটা দুটো কম্পোনেন্টে উপাংশে ভাঙলো ভেক্টরের নিয়ম অনুযায়ী। এবার বলতো নিচের দিকের বলটা, আমি বুঝলাম বস্তুটার
ওজনটা বোঝাচ্ছে। আর এই সাইডের যে বলটা, আর একটা যে উপাংশটা আছে, এটা কোন দিকে কাজ করছে? কোন দিকে? পিছন দিকে ওর। তো যদি পিছন দিকে কাজ করে, বাহ্যিক বলটা, ও যে প্রযুক্ত বলটা করছে তার একটা কম্পোনেন্ট যদি পিছন দিকে কাজ করে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে হবে? সামনের দিকে, এদিকে। তাহলে আমার বাহ্যিক প্রযুক্ত বলের একটা কম্পোনেন্ট পূর্ব থেকে পশ্চিম দিকে কাজ করছে, তাহলে আমার ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ঠিক এদিক থেকে এদিকে, সামনের দিকে, মানে পশ্চিম দিকে, মানে যেদিকে হেঁটে যাচ্ছে সেদিকেই ঘর্ষণ বল। সবাই ভাববে, নর্মালি সবাই ভাববে সামনের দিকে যাচ্ছে মানে পিছন দিকে ঘর্ষণ বল। সেটা না, পাটা লক্ষ্য রাখতে হবে, বলটা কোন দিকে প্রযুক্ত করছে, পিছন দিকে বলটা প্রযুক্ত করছে, এইভাবে এদিকে কম্পোনেন্ট আছে, তাহলে সামনের দিকে ঘর্ষণ বল। ঠিক আছে, সামনে দিকে ঘর্ষণ মানে কোন দিকে হবে? পশ্চিম দিকে, পূর্ব দিকে, অপশন এ। দেখ, এই যে এই বলেছে পরের অঙ্কটা, 6 অঙ্কটা, এটা স্টার দিয়ে রাখবি। বলছে একটা বস্তু নততল বরাবর নিচের দিকে নামছে, কিন্তু নততলটা বলেছে কেমন, যে প্রথম অর্ধেক দূরত্ব মসৃণ পুরো, আর বাকি অর্ধেক দূরত্ব অমসৃণ। তার মানে এই যে প্রথমে মসৃণ তলে কিন্তু কোনো ঘর্ষণ বল কাজ করে না, সেটা বোঝাতে চাইছে। যে মসৃণ তল মানে সেখানে কোনো ঘর্ষণ বল কাজ করবে না, সেখানে স্কিড করবে। আর বাকি যে অমসৃণ তলগুলোতে কিন্তু ঘর্ষণ বল কাজ করবে। তাহলে একটা বস্তু যদি উপর থেকে নিচের দিকে নামে, ভালো করে বুঝবি, একটা বস্তু আছে যেটা উপর থেকে নিচের দিকে নামছে, তার মানে এই বস্তুটা যখন আমি উপরে নততল বরাবর যখন ছাড়ছি বস্তুটাকে, তখন ওর বেগ কত? 0। শুরুতে যে বেগটা ছিল 0, সেখান থেকে মসৃণ তল মানে ও স্পিডে নামবে, বেগ আস্তে 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 বাড়তে থাকবে নিচের দিকে, বাড়তে বাড়তে যখন বি পয়েন্টে আসবে, তখন বেগের মানটা সর্বোচ্চ হলো, ধরলাম বেগের মানটা, এই যখন এই পয়েন্টে এলো বস্তুটা, এই পয়েন্টে এলো, এই পয়েন্টে যখন এলো বস্তুটা, তখন বেগটা ধরলাম ভি হলো। আবার যখন অমসৃণ তল দিয়ে আবার বাকি বাকি অর্ধেক পথ নামবে, তখন কিন্তু বস্তুটার বেগ আবার কমতে থাকবে, আবার কমতে 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 এখানে যখন নেমে যাবে, তখন বেগটা কত হবে? আবার 0 হবে। তাহলে এখানে 0 থেকে শুরু হয়েছিল বেগ, এই মাঝে গিয়ে সর্বোচ্চ একটা বেগ অর্জন করেছে, আবার লাস্টে গিয়ে আবার বেগটা 0 হয়ে গেছে। ঠিক আছে, এবার তাহলে বলতো এই টোটাল দূরত্বটা যদি 2x হয়, তো টোটাল দূরত্বটা আমি ধরে নিলাম 2x দূরত্ব টোটালটা, তাহলে এটুকু x দূরত্ব মসৃণ আর x দূরত্ব হচ্ছে অমসৃণ, এটা আমি ধরে নিয়েছি। তোকে বের করতে কি বলেছে? তোকে কি বের করতে বলেছে? একটা সম্পর্ক বের করতে বলেছে, মিউ সমান কিছু একটা সম্পর্ক আছে, বের করতে হবে। আচ্ছা বলতো, এই বস্তুটার আমি সবকিছুই ধরে নেবো, কিছু আমাকে বলে দি, এম ভরের বস্তু, জি, সবকিছু ধরে নেবো। তো বলতো এখানে যদি এম ভরের বস্তু হয়, আমি টোটাল দূরত্বটা 2x এখানে লিখে দিলাম। তো এইটা যদি এম ভরের বস্তু হয়, মানে নিচের দিকে কি কাজ করবে? এমজি কাজ করবে, নর্মাল নততলের নিয়ম অনুযায়ী আমি জানি। এই এমজি ওজন বলটা দুটো কম্পোনেন্ট, দুটো উপাংশে ভেঙে যাবে ভেক্টরের নিয়ম অনুযায়ী, একটা হবে এদিকে, একটা হবে এদিকে, হলো হলো এই দিক বরাবর। আচ্ছা, সবসময় মনে রাখবি নততলের ঢালু তল বরাবর যে বরাবর বস্তুটা নামে, সেই দিকে সাইন থিটা উপাংশ হয়। আমি করানোর সময়, ঘর্ষণের থিওরি করানোর সময়ও করেছি, যে তাহলে ঢালু তল বরাবর মানে এটা থিটা কোণ হয়, থিটার দিকে হয় কি এমজি কস থিটা, আর যেদিকে ঢালু তল সেদিকে হয় এমজি সাইন থিটা, হলো। আর উপর দিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল এন কাজ করছে, হলো। তাহলে বলতে এইটুকুতে এই মসৃণ তলে বিপরীত দিকে কোনো ঘর্ষণ বল ছিল? ছিল না। তার মানে এখানে কত ত্বরণে নামছে? অ্যাকচুয়ালি নিচের দিকে নামার জন্য দায়ী কোন বলটা? শুধু এমজি সাইন থিটার জন্যই কিন্তু নিচের দিকে নামছে। ঠিক আছে, মসৃণ তল তাই। তাহলে এমজি যে সাইন থিটা, এমজি সাইন থিটা যেটা, সেটা সমান নিশ্চয়ই আমি বলতে পারি এম এ বল, এম এ ফোর্স নিয়ে নিচের দিকে নামছে। দুই দিকের এম কেটে গেলে, এটা আমরা আগেও বের করেছি, ত্বরণের ফর্মুলাটা হচ্ছে এ সমান হচ্ছে জি সাইন থিটা, এটা মসৃণ তলের ক্ষেত্রে তাই পেয়েছি, মসৃণ তলের ক্ষেত্রে। অর্থাৎ এখান থেকে এ থেকে বি তে আসতে যে ত্বরণ নিয়ে আসছে নামলো, সেটা হচ্ছে জি সাইন থিটা। এবার হচ্ছে বি থেকে যখন সি তে নামবে, তখন কিন্তু অমসৃণ তল, মানে তখন কিন্তু বিপরীত দিকে একটা, ঠিক এই বিপরীতে একটা কি কাজ করবে? একটা ঘর্ষণ বলও কাজ করবে। নিচের দিকে তো এমজি সাইন থিটা কাজ করছেই, আবার বস্তুটা এই পজিশনে আসার পর যখনই এই এবড়ো তলের মধ্যে দিয়ে নামছে, তখনই কিন্তু বিপরীত দিকে একটা ঘর্ষণ বল সৃষ্টি হবে, যেদিকে বল তার বিপরীতে ঘর্ষণ বল। তাহলে এই নিচের দিকে এমজি, আচ্ছা বলতো নিচের দিকে নামছে মানে ত্বরণ হচ্ছে না মন্দন হচ্ছে? মন্দন হচ্ছে। তার মানে আমি বলতে পারি যে এখানে এটার জায়গায় এখানে এখানে যে ত্বরণে নামবে সেটা ধরে নিচ্ছি এটা ধরে নিচ্ছি, ঠিক আছে? এটা ত্বরণ না, এটা মন্দন, সেই জন্য মাইনাস সাইন দেবো, বুঝলি? নততল বরাবর এখানে নামলো কি এ ত্বরণ নিয়ে, সেই এটা বের করলাম জি সাইন থিটা,
আর এখান থেকে এখানে যখন নামছে তখন কিন্তু এডাস ধরলাম এবং সেই এডাসটা মাইনাস দিলাম কেন না এখানে কমবে এখানে পরে একটা দেখ যদি এরকম হতো যদি এটা পুরোটাই অমসৃণ তল হতো তাহলে আমি বলতাম যে বেগ আস্তে 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 বাড়বে পুরো প্রথম দিকে কিন্তু অর্ধেক পথ বেগ জিরো থেকে শুরু হয়ে অর্ধেক পথ বেগ বৃদ্ধি হলো তারপর হঠাৎ করে আবার অমসৃণ তল তল পেলে আবার আস্তে আস্তে কমতে থাকবে যদি পুরোটাই অমসৃণ তল হতো পুরোটাই যদি ঘর্ষণ বল কাজ করতো তাহলে কিন্তু বেগ আস্তে আস্তে বাড়তোই এরকম হতো ঠিক আছে কিন্তু যদি এরকম হয় যে অর্ধেক পথ ও একটা বেগ অর্জন করেছে একটা গতিবেগ ম্যাক্সিমাম জায়গায় নিয়ে চলে গেছে তারপর আবার এবড়ে খবড়ে পাচ্ছে তার মানে আবার কমতে থাকবে তাহলে এই এডাসটা বের করবো আচ্ছা বল তো এই বস্তুটা উপর দিকে ঘর্ষণ বল নিচের দিকে এমজি সাইন থিটা আর নিচের দিকে নামছে মাইনাস এম এডাস বল নিয়ে তাহলে বল কোনটা বেশি কোনটা কম নিশ্চয়ই এমজি সাইন থিটা নিচের দিকে নামছে মানে এমজি সাইন থিটা আমি এটা প্লাস এটা ধরছি তাহলে এমজি সাইন থিটা মাইনাস কি হবে উপর দিকের ঘর্ষণ বল বিপরীত দিকে সমান নিশ্চয় যে বলটা নিয়ে নামছে মাইনাস এম এডাস বুঝলি সবাই মাইনাস সাইনটা কেন দিলাম বুঝতে পারলি এখানে মন্দন হয়েছে বলে তাহলে এবার বল কি আসবে আচ্ছা এই এফ এর জায়গায় আমি কি লিখবো এফ এর জায়গায় আমি লিখবো মিউ এন তাই তো মিউ এন মাইনাস এম এডাস আচ্ছা এন মানে কি বলতো এই সমীকরণ থেকে এখান থেকে যেটা এন লম্ব প্রতিক্রিয়া বল সেটাই হচ্ছে এমজি কস থিটা বিপরীতে লম্ব প্রতিক্রিয়া বল এন তার ঠিক উল্টো দিকে আছে এমজি কস থিটা তাহলে এন এর জায়গায় লিখবো এমজি কস থিটা মনে পড়ছে এই ফর্মুলাটা আমি লিখালাম একটু আগে মিউ এমজি কস থিটা মাইনাস এম এডাস সবগুলোর এম গুলো কেটে দে তাহলে এডাস সমান কি পেলাম মাইনাস সাইনটা দেব আচ্ছা এই মাইনাস সাইনটা যদি এদিকে নিয়ে যায় তাহলে এটা উল্টে যাবে তাহলে মিউ আগে হবে মিউ কস থিটা মাইনাস সাইন থিটা এটা হলো হলো এটা হলো ঠিক আছে আচ্ছা তার মানে এইটা গেল পরের অর্ধেক দূরত্বের ত্বরণ তাহলে ফার্স্ট অর্ধেক দূরত্বে জি সাইন থিটা আর পরের অর্ধেক দূরত্বে এটা এই ত্বরণটা কাজ করছে মন্দন এটা অ্যাকচুয়ালি হ্যাঁ এবার এবার একমাত্রিক গতি হ্যাঁ এখানে জি থাকবে জিটা কমন নিতে পারিস যেটা কমন নে বাইরে জি নিনে ঠিক আছে আমি বাইরে যা জি নিয়েছি জি কমন নিয়েছি হলো আচ্ছা এখানে একমাত্রিক গতি প্রথমটাতে যদি আমি একমাত্রিক গতি ওয়ান ডাইমেনশনাল মোশনের যদি ফর্মুলা লাগাই মনে করে দেখতো ইউটা প্রাথমিক বেগ 0 ফাইনাল বেগ ভি অর্জন করেছে আর দূরত্ব কত এক্স এক্স অর্ধেক দূরত্ব আর ত্বরণ কত কাজ করছে জি সাইন থিটা তাহলে মনে পড়ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as বা প্লাস 2as ফর্মুলা ছিল ওই ফর্মুলাটা কাজে লাগাবো তাহলে বল কি লিখবো আমি এখানে লিখি এটা এখানে লিখি আচ্ছা এই জায়গাটা দেখা যাচ্ছে কি দেখতো নিচেটা ঠিক আছে এখানে দেখ তাহলে কি লিখবো প্রথম ফার্স্ট এক্স দূরত্বে আমি কি লিখবো প্রথম এক্স দূরত্বে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস হবে না কেন ত্বরণ হয়েছে তো প্রথমটাতে তো ত্বরণ পরেরটাতে মাইনাস হবে মন্দন হবে ভি মানে অন্তিম বেগ কত ভি তো ধরেছি আমি অন্তিম বেগ ভি হলে ভি স্কয়ার প্রাথমিক বেগ ইউ প্রাথমিক বেগ কত ছিল কত থেকে ছেড়েছি আমি 0 থেকে ছেড়েছি মানে 0 প্লাস 2a মানে কত ওইটাতে ত্বরণ কত ছিল জি সাইন থিটা প্রথমটাতে জি সাইন থিটা আর এস মানে কত এক্স দূরত্ব এস যতটুকু দূরত্ব এস মানে এটা আমি ভি স্কয়ার সমান কি পেলাম 2g sin থিটা ইনটু এক্স এটা পেলাম পরের অর্ধেক দূরত্ব এইটুকুতে আবার একমাত্রিক গতির ফর্মুলা এই একই ফর্মুলা লাগাবো তাহলে বলতো পরের অর্ধেক দূরত্বে আগের অর্ধেক দূরত্বে যেটা ফাইনাল বেগ ছিল পরের অর্ধেক দূরত্বে ওটাই হচ্ছে ইনিশিয়াল বেগ ওটাই হচ্ছে প্রাথমিক বেগ মানে আগেরটাতে যেখানে গিয়ে শেষ হলো অন্তিম বেগ পরেরটাতে সেখান থেকে আবার শুরু হচ্ছে তাই না তার মানে সেকেন্ড এক্স দূরত্বে কি লিখবো বল ভি স্কয়ারের জায়গায় এখানে কি হবে অন্তিম বেগটা আমি একবারে করছি
এটার ক্ষেত্রে এইটুকু পথের ক্ষেত্রে অন্তিম বেগ কত 0 পরে গিয়ে, তার মানে এটার ক্ষেত্রে এটা 0 সমান ইউ স্কয়ার প্লাস 2as। ইউ স্কয়ার মানে কিন্তু এখানে এখানে ইউ স্কয়ার মানে কিন্তু এইটুকু পথের ইউ মানে কি আগের পথের যেটা ভি, আগের পথের যেটা ভি ছিল অন্তিম বেগ সেটা হচ্ছে এই পথের ইউ। তাহলে এখানে ইউ স্কয়ারের জায়গায় আমি এখন কি লিখবো ভি স্কয়ার, এটা কিন্তু ইউ স্কয়ারই। কিন্তু আমি যদি না করি একটা লাইন লিখ যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as, মাইনাস লিখলাম বন্ধনের কারণে, ভি এর জায়গায় অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ যেটা ইউ এখানে সেটা আগের ভি স্কয়ার, মাইনাস 2 এর জায়গায় কি লিখবো এই গোটা ত্বরণটা, আগে এইটাতে যে ত্বরণটা পেয়েছি। তাহলে জি মিউ কস থিটা মাইনাস সাইন থিটা ইন্টু এসটা কত, এসটা আবার পরেরটা তো এক্স দূরত্ব, এক্স এক্স দূরত্ব। আচ্ছা বল এবার এখান থেকে এই ভি এর জায়গায় ভি স্কয়ার মানে আমার মানটা আমি বের করে রেখেছি এই যে আগেরটা থেকে 2g sin থিটা ইনটু x, ওটা এখানে বসিয়ে দে। আচ্ছা এই টোটাল জিনিসটা যদি আমি সামনের এদিকে নিয়ে আসি তাহলে কি আসবে 2g মিউ cos থিটা মাইনাস sin থিটা ইনটু x সমান, এটা মাইনাসটা পুরোটা ওইদিকে নিয়ে এসেছি, সমান ভি স্কয়ার, ভি স্কয়ারের মানটা কত 2g sin থিটা ইনটু x। কি কি কাটছে দেখেন তো, 2g টা কেটে যাচ্ছে, x টাও কেটে যাচ্ছে, এদিকে লিখছি, লাস্ট লাইনটা দেখা যাচ্ছে না, ঠিক আছে এদিকে লিখবো, ঠিক আছে। তাহলে এখানে কি থাকছে রে, এদিকে sin থিটা আর এদিকে থাকছে মিউ cos থিটা মাইনাস sin থিটা। তাহলে কাজ কর মিউ cos থিটা আমি এইদিকে এখানে লিখবো মিউ cos থিটা, আর এই মাইনাস sin থিটাটা ওদিকে নিয়ে গেলে প্লাস sin থিটা হবে, আর ওদিকে আরেকটা sin থিটা এমনিতেও আছে, তাহলে 2 sin থিটা হলো। তাহলে বলতো মিউ সমান কত হবে 2 sin থিটা বাই cos থিটা, ওদিকে গেলে তার মানে কি sin থিটা বাই cos থিটা মানে কি tan থিটা। তো মিউ সমান 2 tan থিটা। অপশন আছে কোনটা, অপশন এ, অপশন এ হচ্ছে রাইট आंसर। একটু ম্যানেজ করে লিখে নিস, আমি এই লাইনটার পরে এদিকটা করেছি, তারপর আবার লাস্ট লাইনটা এখানে করেছি, একটু ম্যানেজ করে লিখে নিস। হ্যাঁ দেখ তোদের পরের যে অঙ্কটা বলেছে, দেখ বলেছে এরকম একটা শিকল আছে, মানে এরকম একটা টেবিল আছে, টেবিলে একটা শিকল দেখেছিস তো তোরা সবাই, সে আগেকার দিনের দরজাগুলোতে লাগানো থাকতো চেন টাইপের, তাই তো, ওইরকম শিকল টাইপের একটা এরকম করে গিয়ে এরকম করে কিছু অংশ ঝুলছে। এটা দেখ বলেছে কত অংশ ঝুলছে, 1/n অংশ টেবিলের কিনারা থেকে ঝুলছে, মানে টোটাল দৈর্ঘ্য যদি এল ধরি তাহলে এল এর 1/n অংশ মানে কি l/n, তাই তো, মানে l/n অংশ কিন্তু ঝুলছে, এইটুকু হচ্ছে l/n। বুঝতে পারলি কি করলাম, টোটাল চেনটার দৈর্ঘ্য যদি এল হয় দৈর্ঘ্যটা, তার 1/n অংশ ঝুলছে, মানে এল এর 1/n অংশ মানে l/n অংশ ঝুলছে। তাহলে এইটুকু দৈর্ঘ্য কতটুকু পড়ে থাকলো, এইটুকু l মাইনাস l/n, তাই তো, গোটাটা এল ছিল সেখান থেকে l/n বিয়োগ করলে বাকিটুকু দৈর্ঘ্য টেবিলের উপরে আছে। এবার বলছে এই যে শিকলটা এমন ভাবে ঝুলন্ত অবস্থায় আছে যাতে এই শিকলটা কেবলমাত্র পড়ে যাওয়ার উপক্রম হয়, পড়ে যাওয়ার উপক্রম যখন থাকবে অঙ্কের মধ্যে, তার মানে কিন্তু ওটা স্থিরই আছে ধরতে হবে। পড়ে যাওয়ার উপক্রম মানে কিন্তু দেখ চেনটাকে যদি আমি বেশিরভাগটা এদিকে ঝুলিয়ে দিই তাহলে পড়ে যাবে, আবার বেশিরভাগ যদি উপরের দিকে তুলে দিই তাহলে পড়বেই না, মানে এমন ভাবে ব্যালেন্স করে রাখা আছে যাতে ওটা একদম ব্যালেন্স হয়ে আছে, কোনো দিকে গড়িয়ে পড়বে না। ওর থেকে একটু যদি আমি এদিকে সরিয়ে দিই তাহলে কিন্তু এবার পড়ে যাবে নিচের দিকে, বুঝতে পারলি, সেটাকে বলছে পড়ে যাওয়ার ঠিক উপক্রম হয়ে আছে, মানে কি পড়ে যাওয়ার উপক্রম হয়ে আছে মানে স্থির অবস্থার একদম ম্যাক্সিমাম অবস্থায় আছে, ওর থেকে একটু বেশি অংশ এদিকে চলে এলে পড়ে যাবে। তাহলে বলতো এইটুকু চেনের যা ওজন বল নিচের দিকে কাজ করবে, সেই ওজন বলটা নিশ্চয়ই উপরের দিকে কেউ একজন আটকে রাখবে, উপর দিকে কে আটকে রাখবে, এইটুকু চেনটা যদি নিচের দিকে নামতে চায় তাহলে উপরের দিকে চেনটাও নিশ্চয়ই এদিকে সরতে চাইবে,
কিন্তু সরতে দেবে না কে? ঘর্ষণ বল। তাহলে এই টেবিল আর চেনের মধ্যে একটা ঘর্ষণ বল আছে স্পর্শক বরাবর। ঘর্ষণ বলটা কোন দিকে? এইদিকে, বিপরীত দিকে। বিপরীত দিকে ঘর্ষণ বলের কারণেই কিন্তু এর ওজন বলটাকে টেনে ধরে আছে। তার মানে কি এদিকের এই ঘর্ষণ বলটা আর এদিকের এই যদি ওজন বল বলি এমজি, তাহলে এই এফ আর এমজি যদি সমান হয়, পুরো ইকুয়াল হয়, যে যতটুকু এর ওজন বল এইটুকুর ওজন বল ঠিক ততটুকুই যদি ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করে এই উপরের অংশের, তাহলে সেটাই হচ্ছে কি ব্যালেন্স অবস্থায় আছে, পড়বে না, সাম্যাবস্থায় আছে। এবার এটুকুর ভর আলাদা করে আমি জানি না, এটা হচ্ছে সবচেয়ে প্রশ্ন। এটুকুর ভর আলাদা করে জানি না, এটুকুর ভর আলাদা করে জানি না। তাহলে আমি প্রথমে ধরে নেব যে এই যে চেনটার একক দৈর্ঘ্যে ভরটা হচ্ছে, আমি ধরে নেব একক দৈর্ঘ্যে ভর, শিকলের ভর, একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম। মানে শিকলটার পুরো ভরটা আমি, কিন্তু আমার নিয়ে কোনো কাজ নাই। কেন? কারণ পুরো ভর কিন্তু এখানে কাজ করছে না, এটুকুর ভর আলাদা করে ওজন কাজ করছে, আর এটুকুর ভর আলাদা করে নিচের দিকে ওখানে কাজ করছে। তাহলে আমার দৈর্ঘ্য অনুযায়ী ভরটাকে ভাগ হয়ে আছে। সেই জন্য আমি একক দৈর্ঘ্য ভর যদি স্মল এম ধরি, তাহলে এইটুকু দৈর্ঘ্য ভর কত? এটুকু দৈর্ঘ্য মানে এল বাই এন অংশ, এল বাই এন দৈর্ঘ্যে ভর কত? আর অংশ লিখবো না, ঠিক আছে? এটা যখন এল এর সাথে গুণ করবো আর অংশ লিখবো না। এল বাই এন দৈর্ঘ্যের ভর কত? এম ইন্টু এল বাই এন। একক দৈর্ঘ্যে এম, তাহলে এল বাই এন দৈর্ঘ্যের কত ভর? এটা গুণ করলাম। একইভাবে এল মাইনাস, আচ্ছা এল মাইনাস ওয়ান বাই এন মানে কত রে? ঠিক আছে থাক, এটা থাক। এত দৈর্ঘ্যে ভর কত? একক দৈর্ঘ্যে ভর এম ছিল, এত দৈর্ঘ্যে ভর কত? এটাতে গুণ করব, হলো? তাহলে এখানে যে এমজিটা লিখেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি এমজি না, এখানে অ্যাকচুয়ালি এইটুকুর ওজন বল। এটুকুর ওজন বল মানে এটুকুর ভর কত? এটুকুর ভর কত? এইটা এল বাই এন ইন্টু এম। তার মানে এল বাই এন ইন্টু এম জি, এটা হলো এইটুকুর ভর, এইটুকুর ওজন বল। আর এইটুকুর ওজন বল কত? এই নিচে কাজ করবে টেবিল বরাবর। তাহলে এইটুকুর ওজন বল কত হবে রে? এল মাইনাস এল বাই এন ইন্টু এম, এটা হচ্ছে এইটুকুর ভর, আর তার সাথে জি গুণ করলে আমার ওইটুকুর ওজন বল বললাম। বুঝতে পারলি? ইন্ডিভিজুয়ালি আমি একক দৈর্ঘ্যে ভর ধরে নিয়ে তাদের ওজন বলগুলো আমি লিখে দিলাম। এবার এর যতটুকু ওজন বল কাজ করবে টেবিলের উপরে থাকা মানে নিশ্চয়ই টেবিল একটা প্রতিক্রিয়া বল দেবে ওকে। সেই প্রতিক্রিয়া বলটা কোন দিকে? উপর দিকে, তাই তো? উপর দিকে প্রতিক্রিয়া বল এন। তাহলে এখান থেকে আমি সমীকরণগুলো একটু লেখার চেষ্টা করি। বলতো এন সমান কি লিখবো সমীকরণে? এন সমান কি লিখবো? উপর দিকের এন আর নিচের দিকের এই যে এটা এল মাইনাস এল বাই এন ইন্টু এম জি, এটা সমান হবে নিশ্চয়ই, তাই তো? টেবিল ফুডে ঢুকে যাচ্ছে না বা শিকলটা উপরে উঠছে না, কেন? কারণ উপর দিকের প্রতিক্রিয়া বল আর নিচের দিকের ওজন বল সমান, ওইটুকু। আর একটা জিনিস, এদিকের এই যে ঘর্ষণ বলটা এদিকের এই ওজন বলের সাথে সমান হবে, এইটুকুর ওজন বলের সাথে, তাই তো? তবেই তো এটা ব্যালেন্স হয়ে থাকবে। যদি ঘর্ষণ বলের থেকে এইটুকুর ওজন বল বেশি হয়ে যায়, মানে বেশি পরিমাণ শিকলের দিকে ঝুলে, তাহলে কিন্তু ঘর্ষণ বল আর ওকে টেনে ধরে রাখতে পারবে না, এবার গড়ে পড়তে শুরু করবে। তাহলে ও যদি ব্যালেন্স থাকে, অর্থাৎ উপক্রম অবস্থায় থাকে, তাহলে আমি বলতে পারি এদিকের এই ঘর্ষণ বলটা এদিকের এই এল বাই এন এমজির সাথে সমান হলো, ব্যালেন্স অবস্থায়, সাম্যাবস্থায়। তাহলে এফ সমান আমরা কি জানি? ঘর্ষণ বলের ফর্মুলা এফ সমান মিউ এন। মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, এন হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, এটা জানি, এল বাই এন এম জি। আচ্ছা মিউ এন, এন এর জায়গায় এই যে মানটা পেয়েছি, এন এর জায়গায় অ্যাকচুয়ালি এখানে ঘর্ষণ বল কতটুকু অংশের ঘর্ষণ বল কাজ করছে? এইটুকু শিকলের ঘর্ষণ বল কাজ করছে। তাহলে এইটুকুর প্রতিক্রিয়া বল মানে এইটা, এনটা, এইটা ওজনটা। সেই জন্য এন এর জায়গায় কি লিখবো? এইটা লিখবো, এই যে এন সমান এটা। মানটা বসা, আমি এখান থেকে এখানে যাচ্ছি। মিউ এন এর জায়গায় নেব কোনটা? এইটা, এল মাইনাস এল বাই এন ইন্টু এম জি সমান, এদিকে আছে এল বাই এন ইন্টু এম জি। এম জি কেটে দেয়। তোর কি চেয়েছে এটাতে? ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? ঘর্ষণ গুণাঙ্ক মানে মিউ এর মান চেয়েছে। তাহলে মিউ সমান কত? আচ্ছা এখান থেকে এল কমন আসবে, এল কমন নিলে 1 মাইনাস 1 বাই এন, লসগু কর,
n মাইনাস ওয়ান বাই এন, আর এটা এল বাই এন। এলটা কেটে দে, নিচে এন এন কেটে দে, তাহলে মিউ সমান কত পেলাম? ওয়ান বাই এন মাইনাস ওয়ানটা নিচে নামবে এদিকে এলে, তো মিউ এর মান কত পেলাম? ওয়ান বাই এন মাইনাস ওয়ান। কোনটা হবে? অপশন বি, অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে, করে নে। এটা অঙ্কটা কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হলে আবার বল, আমি বুঝিয়ে দিচ্ছি। এই সেম অঙ্ক একটা প্রবলেম সেট ওয়ানে আছে, ওটা তোরা করবি। এই অঙ্কটা বলেছে যে একটা ফাঁপা গোলক আছে, গোলকের ভিতরে একদম ঠিক নিচে ভূমিতে একটা বস্তু ছিল, ওই দিকটাই তো, মানে ক্যামেরায় বলছিস? এখানে ছটা লাগছে নিচে, এই জায়গাটাই ছটা লাগছে, এই জায়গাটা ঠিক আছে? ছটা লাগছে কেন রে? একটু ঘুরে বস না, একটু ঘুরে বস না, একটু ওদিকে ঘুরে বস। তোরও ছোট লাগছে? এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা চলে না, দেওয়াল ছাড়া বুঝবি না তোরা। দেখ তাহলে, আচ্ছা এটাকে দিকে টাকা, তাহলে একটা বস্তু কণা এখান থেকে এই ভূমি থেকে ঠিক উঠছে, এই এই মানে ফাঁপা গোলক বরাবর দেওয়াল বেয়ে উঠছে। ধর এই পর্যন্ত সর্বাধিক উঠলো, দে আর উঠতে পারছে না। কেন উঠতে পারছে না? কারণ ঢালু তল বরাবর আর উঠতে পারবে না তো। কেন? দেখ এই পর্যন্ত যতক্ষণ উঠলো ততক্ষণ কিন্তু ওর ওর ঘর্ষণ বলের জন্য ও আটকে রাখতে পারলো। এরপরে আরো উঠতে গেলে আর ঘর্ষণ বল কাজ করবে না, স্লিপ করে পড়ে যাবে। মানে আমি কেন ঘর্ষণ বলটা কাজ করে না সেটা উপাংশ ভেঙে দেখাবো। আচ্ছা, তাহলে এই যে বলেছে এই যে সর্বাধিক যে উচ্চতাটা উঠলো এটার হাইটটা কত? তার মানে এটা যদি ভূমি হয়, এই দেখ এটা যদি ভূমি হয়, এই হাইটটা বের করতে বলেছে যে ভূমি থেকে কতটা হাইটে উঠেছে। এই হাইটটা মানে তো এই হাইটটা, তাই না? তার মানে অ্যাকচুয়ালি তোকে এই ভূমি থেকে কত কত উচ্চতায় উঠেছে মানে অ্যাকচুয়ালি এই হাইটটা তোকে বের করতে বলেছে। আর টোটাল এটা তো আর ব্যাসার্ধ, এটা আর ব্যাসার্ধ মানে এটাও নিশ্চয়ই আর ব্যাসার্ধ টোটালটা। তো এটা টোটালটা আর ব্যাসার্ধ হলে এইটুকু কত যেটা হবে সেটা আমি এই টোটালটা থেকে বিয়োগ করব। এবার এখানে দেখ বলে দিচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা বলেছে না, যে এই যে কেন্দ্রের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, মানে একটা বস্তু এরকম এখানে ছিল, কেন্দ্রের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে উঠলো, উঠে গিয়ে আর উঠতে পারছে না। কেন উঠতে পারছে না? দেখ এই বস্তুটা যখন এখানে ছিল তখন এর কোন দিকে কি বল কাজ করছে, দেখ এর একটা ওজন বল কাজ করবে। কোন দিকে? ঠিক সোজা নিচের দিকে একটা ওজন বল কাজ করবে, ধরে নিলাম এমজি। এই এমজিটা দুটো কম্পোনেন্টে ভেঙে যাবে, ভেক্টরের নিয়ম অনুযায়ী দুটো উপাংশে ভেঙে যাবে। একটা হচ্ছে এইদিকে আর একটা হচ্ছে এইদিকে, বুঝলি? দেখ এটা কোনাকুনি আছে এমজিটা, সেটা দুটো লম্ব উপাংশে ভেঙে গেল। এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে না, অনুরূপ কোণ, তাই তো? তাহলে এটা এমজি হলে এমজি এর থিটার দিকে উপাংশ কত হয়? এমজি কস থিটা। এমজি এর থিটার দিকে উপাংশ হয় মানে কোণের দিকে হয় এমজি কস থিটা উপাংশ। আর কোণ ছাড়া বাকি দিকে যে উপাংশটা ভেঙেছি সেটা হয় এমজি সাইন থিটা। এগুলো ভেক্টর চ্যাপ্টারে আছে। এবার এবার এই বস্তুটার এই নিচের দিকে যে এমজি সাইন থিটা বলটা কাজ করছে, এই এমজি সাইন থিটার জন্য বস্তুটা তো নিচের দিকে গড়ে পড়ে যাবে। এই ওজনের একটা উপাংশ এদিক বরাবর আছে, তার মানে এটার জন্য নিচের দিকে গড়ে পড়ে যাওয়ার কথা, কিন্তু গড়ে পড়বে না। কেন? কারণ উপর দিকে বিপরীত দিকে একটা ঘর্ষণ বল আছে, স্মল এফ আছে, যেটা ওকে টেনে ধরে রেখেছে। যখনই এই পজিশনের পরে যেই ওঠার চেষ্টা করবে তখনই ঘর্ষণ বল কিন্তু আর বাড়বে না, কারণ এই ঘর্ষণ বলটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ। আর এই এর থেকে ঘর্ষণ বল বাড়বে না, বরং এই এমজি সাইন থিটাটা আরো বেশি হবে। তাহলে এমজি সাইন থিটা বেশি হলে ঘর্ষণ বল কমে গেলে কি হবে? উপরে যেতে পারবে না, নিচের দিকে নেমে যাবে। বুঝতে পারলি? তাহলে অ্যাকচুয়ালি এই দিকের এই এফ, এই যে এফটা কাজ করছে, আর এদিকের এমজি সাইন থিটা দুটো কিন্তু অ্যাকচুয়ালি ইকুয়াল। আর একটা কি, এই বস্তুটার লম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে? বস্তুটার ঠিক লম্ব দিকে, মানে এই দিকে, তাই না? বস্তুটার মাথার উপর ঠিক লম্ব দিকে লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে, যেটা এন। বস্তুটার সঙ্গে লম্ব। আমি বলেছিলাম তুই মাথা যেদিকেই ঘোরাস না কেন তোর মাথার সঙ্গে লম্ব প্রতিক্রিয়া বল সেই দিকেই থাকবে। তুই ঘাড় ঘোরা তাও এদিকে হয়ে যাবে, মানে মাথার সঙ্গে সবসময়
বস্তুটার সঙ্গে সবসময় লম্ব প্রতিক্রিয়া বল লম্বভাবে তার বস্তুটা বাঁকাভাবে আছে তার জন্য লম্ব প্রতিক্রিয়া বল বাঁকাভাবে আছে, বস্তুটার সঙ্গে লম্ব দিকে থাকবে। তাহলে এই দিকের এন প্রতিক্রিয়া বল আর এদিকের এন জি কস থিটা পুরো বিপরীত দিকে আছে দেখ, তার মানে নিশ্চয়ই ইকুয়াল। তাহলে আমি বলতে পারি এন সমান হচ্ছে এম জি কস থিটা হলো। আর কি ওদিকের এফ ঘর্ষণ বল আর এদিকের এম জি সাইন থিটা যে ওজন বলের একটা উপাংশ, দুটো সমান বলে এখানে স্থির থাকবে। যদি কোনো একটা বেশি হয়ে যায়, এম জি সাইন থিটা বেশি হয়ে গেলে এদিকে গড়ে পড়ে যাবে, ঘর্ষণ বল বেশি হয়ে গেলে ওদিকে চলে যাবে। নিশ্চয়ই এই পজিশনে গিয়ে স্থির হয়ে আছে, মানে ওই পর্যন্ত উঠেছে, মানে কি আমি এফ সমান বলতে পারি এম জি সাইন থিটা। আবার এফ সমান ফর্মুলা জানি মিউ এন সমান হচ্ছে এম জি সাইন থিটা। মিউ এন এর জায়গায় কি বসাবো, ওই যে এন এর মানটা কত এম জি কস থিটা, আর এদিকে হচ্ছে এম জি সাইন থিটা হলো। এম জি কেটে দে। আচ্ছা কস থিটাটা ওদিকে নিয়ে যা, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, ট্যান থিটা সমান হচ্ছে মিউ হলো। মিউটা কত বলেছে বল, মিউটা কত বলেছে 1/√3, ঘর্ষণ গুণাঙ্কের মান বলে দিয়েছে 1/√3, কস ট্যান কততে 1/√3 30 ডিগ্রি, তাহলে থিটার মানটা কত পেলাম 30 ডিগ্রি পেয়ে গেলাম হলো। এই অ্যাঙ্গেলটা আমি পেয়ে গেলাম। এবার দেখ, এবার আমার চাই এই টোটাল হাইটটা। এই টোটাল হাইট বের করতে গেলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে এইটুকু, তাই তো? আমি টোটালটা আর জানি ব্যাসার্ধ, আমার এটুকু চাই। তো এটুকু বের করতে গেলে টোটাল আর থেকে এটুকু বিয়োগ করব। তো এইটুকু কি করে পাবো, এটুকু হচ্ছে এই সমকোণী ত্রিভুজের, এটা কি এটা লম্ব না ভূমি বলতো, এটা লম্ব না ভূমি, এটা ভূমি, কারণ থিটাটা সবসময় অতিভুজ আর ভূমির সঙ্গে থাকে কোনটা, তাই না? তাহলে এটা হচ্ছে ভূমি, তাহলে এখানে কি লিখবো বল, ভূমি আর আমার দেওয়া আছে কোন মানটা। দেখ আমি সবসময় আগের অঙ্কটাতেও বললাম, যেটা দেওয়া আছে আর যেটা দেওয়া নাই তাদের মধ্যে সম্পর্ক খুঁজবো। এখানে দেওয়া আছে এইটা অতিভুজটা আর আমার বের করতে হবে ভূমিটা। তো ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি কস থিটা সমান কি, এখন কস থিটা সমান হচ্ছে এখানে কস, আচ্ছা থিটার মান পরে বসাচ্ছি, কস থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, এই ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কি এটুকু, আচ্ছা নাম দে তো, ও এ বি নাম দে। তাহলে ও এ হচ্ছে কি ভূমি বাই অতিভুজ কোনটা, ওপি নাম দে, ওপি, ঠিক আছে? বল কস কত, থিটার মান কত আমি বের করে নিয়েছি, থিটার মান দেখ, থিটার মানটা লাগবে বলে আমি আগে বের করে নিলাম, থিটার মানটা 30 ডিগ্রি। ও এর মান আমার চাই আর ওপির মান আমি জানি আর, তার মানে ও এর সমান কি, ও এর মানটা আমার চাই আর cos 30। এটা এমনিতেও তোরা এভাবেই পেতিস। দেখ আর এর থিটার দিকে উপাংশ কত হয়, আর এর থিটার দিকে উপাংশ কত হয় আর cos থিটা, তাহলে আর cos 30 ডিগ্রিও লিখতে পারতিস, আর cos 30 ডিগ্রি সরাসরিও লিখতে পারতিস, কারণ এটা থিটার দিকে উপাংশ আনছি না আর এর। তাহলে বল আর cos 30 এর মান কত, cos 30 এর মান √3/2, তার মানে আর আছে √3/2 ইন্টু আর, এটা পেলাম এই ও এর মান, আমার চাই এটুকু। তাহলে বল এবি হাইট কত, উচ্চতা এবি কত, টোটাল আর থেকে এটুকু বিয়োগ করবো। আমি একটা লাইন লিখি, ওবি থেকে ও এ বিয়োগ করব, মানে আর থেকে এইটা বিয়োগ করবো, √3/2 আর বিয়োগ করবো। অ্যান্সারটা দেখ একটু, এটা অ্যান্সার 2 - √3/2। কত নম্বরে অপশনটা কত, অপশন ডি। আচ্ছা অপশন ডি আছে 0.134 আর, এটাই আসবে ক্যালকুলেটরে বসালে। দেখ পরেরটা বলেছে একটা নততলের মধ্যে M2 M1 আর M2 দুটো বস্তু আছে, দুটো বস্তু এমন ভাবে ঝুলছে নততলের মধ্যে, এই যে এইভাবে ঝুলছে, দেখ পরে ছবিটা গেছি, M2 বস্তুটা দেখ 6 কেজি বেশি আছে আর M1টা 5 কেজি কম আছে। তাহলে কি হবে, এই বস্তুটা এই নততল বরাবর এখানে যদি স্থির থাকতে হয়, ভালো করে বোঝার চেষ্টা কর, নততল বরাবর এখানে যদি ব্যালেন্স হয়ে স্থির থাকতে হয়, তার মানে কি অ্যাকচুয়ালি বস্তুটা কোন দিকে পড়ে যাওয়ার কথা ছিল, এই নততলের ঢালু তল বরাবর নিচের দিকে আসার কথা ছিল, কিন্তু আসতে দিচ্ছে না কে,
এই দড়িটা টেনে ধরে আছে এই বস্তুটার সাহায্যে, তাই তো? তার মানে এই দড়ির সাহায্যে একটা টান কাজ করছে, টি, তাই তো? টি সবসময় টান সবসময় কি হয়, বস্তু থেকে বাইরের দিকে বেরিয়ে যায়। এখানে টান কোন দিকে কাজ করবে, এখানে টান সবসময় বস্তু থেকে বাইরের দিকে বেরিয়ে যাবে। মনে রাখবি টান সবসময়, সুতোর টান সবসময় বস্তু থেকে বাইরে বেরিয়ে আসে, বস্তুর মধ্যে কখনো প্রবেশ করে না টানটা। কখনো টানটা এদিকে হবে না, এদিকে হবে না, সবসময় বস্তুর থেকে বেরিয়ে যাবে টান। এটাও দেখ বস্তু থেকে বেরিয়ে গেছে, হলো? এবার এই বস্তুটা এই টানের কারণে কিন্তু আটকে আছে, টেনে ধরে আছে। দেখ এই বস্তুটা তাহলে 6 কেজির জন্য এদিকে নিচে নামে এদিকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু আনতে পারছে না কেন? ঘর্ষণ বল। তাহলে বিপরীতে ঠিক এদিক বরাবর একটা ঘর্ষণ বল কাজ করছে, হলো? এই ঘর্ষণ বলটার মানটাই তো চেয়েছি, কত ঘর্ষণ বল কাজ করছে। বুঝলি ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করছে? দেখ যদি এই বস্তুটা না রাখতাম, আমি শুধু নততল বরাবর এই বস্তুটাকে ছেড়ে দিতাম, তাহলে কিন্তু ঘর্ষণ বল এদিকে কাজ করতো না। তাহলে বস্তুটা নিচের দিকে নামছে মানে ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করতো, উল্টো দিকে আটকে ধরে রাখতো উপর দিকে। কিন্তু যেহেতু এখানে একটা সুতোর সাহায্যে আর একটা বস্তু ঝুলিয়ে রেখেছে, মানে এইভাবে টেনে ধরে আছে, ওকে টেনে ধরে থাকার অর্থই হচ্ছে যে মানে উপর দিকে যাওয়ার চেষ্টা, কিন্তু উপর দিকে যেতে দিচ্ছে না কে? এই যে ঘর্ষণ বল বিপরীত দিকে। তাহলে ঘর্ষণ বলটা সেই কারণে নিচের দিকে, ঠিক আছে? তাহলে এই ঘর্ষণ বলটার মানটা আমার চেয়েছে। তাহলে একইভাবে এটা যদি M1 হয়, M1 বস্তুটা, ওই একইভাবে ওজনটা করব। ওজনটা কি M1, এখানে কি হবে, কি হবে বল? লম্বভাবে নিচের দিকে হবে M1 বস্তুর ওজন বল কত? M1G। M1G সেটা দুটো উপাংশে ভাঙবে, একটা এদিকে আর একটা এদিকে, তাই তো? এটা থিটা হবে, এই নততলের নতিকোণ থিটা হলে এটা থিটা, না সরি এটা থিটা হয়। এদিক বরাবর উপাংশ কত হয়? M1G sin থিটা। মনে আছে তোদের? সবসময় নততলের ঢালু তল বরাবর sin থিটা কম্পোনেন্টটা হয়। আর এই কোণের দিকে উপাংশ কত হবে? cos থিটা, মানে M1G cos থিটা, হলো? M1G cos থিটা, এটা cos থিটা হবে। আর ঢালু তল বরাবর sin থিটা উপাংশ হবে, মানে এটা থিটা হবে। তোরা এটা একটা বাড়িতে দেখে নিস যে এটা থিটা হলে এটা কিভাবে থিটা হয়, এটা একটা বাড়িতে দেখে নিস, প্রবলেম বলবি। আচ্ছা এই বস্তুটার আর একটা লম্ব প্রতিক্রিয়া বল ঠিক সোজা উপর দিকে কাজ করবে, বস্তুটার উপর দিকে লম্ব প্রতিক্রিয়া বল N। আর ওই বস্তুর কাজ সব শেষ, আর একটা টান তো কাজ করছে T উপর দিকে, বুঝতে পারলি? এই বস্তুর উপর কটা ফোর্স কাজ করলো বুঝতে পারলি? একটা ওজন বল, সেটা দুটো কম্পোনেন্টে ভেঙে গেছে, mg cos থিটা mg sin থিটা। আর একটা কি ঘর্ষণ বলের দিকে কাজ করছে F, আর একটা বিপরীত দিকে T কাজ করছে টান, আর একটা লম্ব প্রতিক্রিয়া বল N কাজ করছে। সমস্ত বলগুলো আমার কমপ্লিট এখানে। এবার এই বস্তুটা বল M2 বস্তুতে টান বল উপর দিকে কাজ করছে, আর নিচে দিয়ে কি কাজ করবে? ওজন বল কাজ করবে M2G। আর এখানে কি কোনো ঘর্ষণ বল কাজ করবে না? কেন? কারণ তল নাই তো, যদি তলের উপর থাকতো তবে তো তল হয়ে ঘর্ষণ বল দিত, ঝুলছে, এর উপর কোনো ঘর্ষণ বল নাই, এটাই। তাহলে এবার ব্যালেন্সের সমীকরণ লিখতে থাকি। এটার জন্য যদি বলি প্রথমে, তাহলে উপর দিকে T আর নিচের দিকে M2G সমান হবে, তাই তো? ব্যালেন্স থাকলে তাহলে উপর দিকে T আর নিচের দিকের M2G সমান। মানগুলো বসা, M2 এর মান কত? 6 কেজি, G এর মান কত? 10 বসা, 9.8 হয়, 10 বসালাম, মানে 60 নিউটন, মোটামুটি 60 নিউটন মতো আমি টান পেলাম, T এর মানটা পেলাম, হলো? এবার এইখানে আমি সমীকরণ তৈরি করব। এখানে দেখতো, দেখ এখানে লম্ব দিকে N কাজ করছে আর mg cos থিটা কাজ করছে, হলো? এখানে লম্ব দিকে N কাজ করছিল আর তার বিপরীতে M1G cos থিটা কাজ করছে। রাগ, এটা একটা সমীকরণ থাকলো। আর কি কাজ করছে? এই দিক বরাবর কটা বল কাজ করছে ভালো করে বোঝার চেষ্টা কর। একটা কাজ করছে বিপরীতে শুধু T, আর একটা তার বিপরীতে কি কি কাজ করছে? ঘর্ষণ বল F, আবার M1G sin থিটা। ওজনেরও তো একটা উপাংশ দিক আছে, তার মানে এই দিক বরাবর কটা বল কাজ করছে? একটা M1G sin থিটা উপাংশ, আর একটা ঘর্ষণ বল F, আর তার ঠিক বিপরীতে একটাই বল কাজ করছে T। তার মানে এই দুটো বলের সমষ্টি ওই দিকের ওই একা T সামলাতে হবে, তবে ব্যালেন্স থাকবে। তার মানে এই দিকের বিপরীত দিকের যে Tটা, সেটা এই দিকের এই দুটো বলের সাথে সমান হবে, অর্থাৎ F প্লাস M1G sin থিটা। বুঝলি সবাই? বুঝলি? উপরের দিকের এই টানটা নিচে এই বিপরীত দিকের F আর M1G sin থিটার যোগফলের সাথে সমান হবে, তবে বস্তুটা ব্যালেন্স হয়ে এখানে স্থির থাকবে। এবার একটু মানগুলো বসা। তোকে F এর মানটা বের করতে বলেছে, তাহলে T সমান বসা। T এর মানটা তো আমি আগে বের করলাম, 60 নিউটন। তাহলে এই যে সমীকরণটা তৈরি করলাম না ওই লম্ব দিকে, এই সমীকরণটা কোনো কাজে আসছে না, আমার কোনো কাজে লাগবে না, আমি করেছি তাই সমীকরণটা
এখানে কোনো কাজে আসবে না। আচ্ছা, তোকে 60 হলো, টি এর মানটা, এফ এর মানটা বের করতে হবে। এম1 কত? এম1 কত বলেছে? 5 কেজি। জি এর মান আমি 10 ধরছি। সাইন থিটা, সাইন থিটা সমান কত লিখবো এখানে? কত ডিগ্রি কোণ বলেছে? কত ডিগ্রি? নততলের কোণটা কত ডিগ্রি বলেছে? 30 ডিগ্রি বলে দিয়েছে। তার মানে থিটার মানটা 30 ডিগ্রি বসে দিয়ে, সাইন 30 ডিগ্রি। তাহলে আচ্ছা, এটা 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 প্লাস ছিল না, তাহলে এফ সমান কত হবে? 60। এইগুলো সবগুলো এদিকে নিয়ে এলাম, মাইনাস হবে 5 ইন্টু 10 ইন্টু সাইন 30 ডিগ্রি মান হাফ। 5 দুগুণে 10, 5 পাঁচে 25, 60 থেকে 25 বিয়োগ কর, কত আসছে? 35। ঘর্ষণ ঘর্ষণ বলের মান কত? 35 নিউটন। কোন অপশনটা হবে? অপশন বি। আচ্ছা, এটা কোন দিকে হবে? কোন দিকে হবে? ঘর্ষণ বল নিচের দিকে হবে, তাই না? আমি তো প্রথমেই বললাম ঘর্ষণ বলটা নিচের দিকে হবে। দেখো, একটা বস্তু সিম্পল যদি নততলে ছেড়ে দিই, তাহলে কিন্তু ঘর্ষণ বল কোন দিকে হয়? উপর দিকে, কারণ নিচের দিকে গড়ে পড়লে উপর দিকে ঘর্ষণ বল হবে। কিন্তু বস্তুটা যেহেতু টেনে ধরে আছে আরেকজন, সেজন্য এখানে ঘর্ষণ বল নিচের দিকে। তাহলে ঘর্ষণ বল নিচের দিকে, কত নিউটন বল? 35 নিউটন বল। অপশন বি রাইট অ্যান্সার। করে নে। অঙ্কটা খুব ভালো অঙ্ক, যেইটা এসেছিল একবার। দেখ, একটা বস্তু নিচের দিকে নামছে নততল বরাবর। বস্তুটার ভর ধর এম ধরে নিলাম, তার নিচের দিকে একটা এমজি কাজ করবে। উপাংশগুলো আমি ভেঙে নিই একইভাবে। তাহলে এটা থিটা হলে এদিকে কি হবে? এদিকে কি হবে? এদিকে হবে এমজি সাইন থিটা, তাই তো? আর এদিকে থিটা হলে এদিকে হবে এমজি কস থিটা উপাংশ। হলো কমপ্লিট। লম্ব প্রতিক্রিয়া বল এন এদিকে, আর ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? বিপরীত দিকে, মানে উপর দিকে। এবার এই বস্তুটা একটা জিনিস বলে দিচ্ছে যে এদের ঘর্ষণ গুণাঙ্ক যেটা মিউ, যেটা ওটা কিন্তু স্থির না, কনস্ট্যান্ট না। যেমন আগের অঙ্কগুলো তোকে বলে দিয়েছিল যে মিউ হচ্ছে 0.2 বা কিছু একটা বলে দিয়েছিল, মানে ওটা স্থির। কিন্তু হ্যাঁ, তাহলে এখানে এখানে একটা জিনিস বলেছে, এখানে যে ঘর্ষণ গুণাঙ্ক মিউটা দূরত্বের সঙ্গে পরিবর্তন হচ্ছে, মানে দূরত্ব এই যে নিচের দিকে নামছে, যত দূরত্ব নামছে দূরত্বের সঙ্গে সমানুপাতিক, মানে দূরত্ব বাড়লে মিউর মানও বাড়ছে। মানে আগে কি মিউটা, অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্কটা একটা স্থির একটা মান ছিল, এখন স্থির মান না, ঘর্ষণ গুণাঙ্কটা দূরত্বের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে, মানে দূরত্ব বাড়লে ঘর্ষণ গুণাঙ্ক বাড়ছে। তাহলে বলছে ঘর্ষণ বলটা এই, তাহলে এই যে ত্বরণে নামবে, এই বস্তুটা যে ত্বরণে নামছে, যে অ্যাক্সিলারেশন নিয়ে নামছে, সেই ত্বরণটা কি স্থির মানের হবে, না ত্বরণটাও পরিবর্তন হবে? অবশ্যই পরিবর্তন হবে, সেটা আমি ম্যাথমেটিক্যালি দেখবো। যদি ঘর্ষণ গুণাঙ্কটা দূরত্বের সঙ্গে পরিবর্তন হয়, তাহলে ত্বরণটাও তো দূরত্বের সঙ্গে পরিবর্তন হবে। মনে পড়ছে ত্বরণের ফর্মুলা? ঘর্ষণ থাকলে জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা, ছিল না? তো মিউ যদি পরিবর্তন হয়, তাহলে এ তো ত্বরণে তো পরিবর্তন হবে। আমি আরেকবার করে দিচ্ছি ম্যাথমেটিক্যালি। দেখ, এখানে এন সমান কি ছিল? এন সমান কি ছিল নিচের দিকে? এমজি কস থিটা। আর আরেকটা জিনিস, এদিকে এমজি কস থিটা নিচের দিকে কাজ করছে, আর এই এম ভরের বস্তুটা অ্যাকচুয়ালি নামছে কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে নামলে বলতো এমজি সাইন থিটা বেশি না এফ বেশি? এমজি সাইন থিটা বেশি, সেই জন্য নিচের দিকে নামছে। বেশি থেকে কমটা বিয়োগ করবো, মানে এমজি সাইন থিটা থেকে, এমজি সাইন থিটা থেকে অপোজিট দিকের ঘর্ষণ বল বিয়োগ করলে নিশ্চয়ই এই এম এ ফোর্সটা পাবো, যে বললে নিচের দিকে নামছে সেটা পাবো। এবার এখান থেকে এমজি সাইন থিটা মাইনাস এফ এর জায়গায় কি বসাবো? মিউ এন সমান হচ্ছে এম এ, এমজি সাইন থিটা মাইনাস মিউ এন এর জায়গায় কি বসাবো? ওই যে এমজি কস থিটা। এম এ, এম এম কেটে দেয়, প্রত্যেকটার এম এম কেটে দেয়। তাহলে এ সমান থাকলো কি? জি যদি কমন নিয়ে নিস, তাহলে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা হলো। এখানে আচ্ছা, এই নততলটা যদি ঘর্ষণ বিহীন হতো, কোনো ঘর্ষণ বল না কাজ করতো, তাহলে ত্বরণের মানটা কত ছিল? শুধু জি সাইন থিটা, এটা হতো না। একটু আগে একটা অঙ্ক করলাম, প্রথমে যেটা শুরুতে অঙ্কটা করলাম, আর এখানে ত্বরণের মানটা জি সাইন থিটা মাইনাস। তাহলে এখানে এই যে ত্বরণের মিউটা যদি দূরত্বের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়, আমি ধরে নিলাম মিউ সমান, এই দূরত্বটা ধরে নিলাম এক্স, ঠিক আছে? তাহলে মিউ সমান কি লিখতে পারি? কে এক্স সমানুপাতিক টু দিয়ে। তাহলে এখানে মানটা বসাতো সাইন থিটা মাইনাস মিউর জায়গায় বসাবো কে এক্স ইন্টু কস থিটা যেটা ছিল। তাহলে মিউর জায়গায় যদি কে এক্স বসাই,
তাহলে এখানে দূরত্বের সঙ্গে সঙ্গে যেমন মিউ পরিবর্তন হচ্ছিল, ঠিক সেরকম এখানেও তো দূরত্বের সঙ্গে সঙ্গে এও পরিবর্তন হবে। তাহলে এ এর সমীকরণে, ত্বরণের সমীকরণে তো এক্স ঢুকছে, তো এখানে তো দূরত্ব ক্রমশ পরিবর্তন হবে। তো দূরত্ব পরিবর্তন হলে ত্বরণ পরিবর্তন হবে। তো যদি তোকে কোনো অঙ্কে বলে দেয়, কোনোটাই বলে দেয় যে দূরত্বের সঙ্গে সঙ্গে ঘর্ষণ গুণাঙ্ক পরিবর্তন হচ্ছে, তাহলে অবশ্যই ত্বরণও দূরত্বের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে। ত্বরণও ধ্রুবক থাকবে না, একই ত্বরণ নিয়ে নামবে না, পরিবর্তনশীল ত্বরণ নিয়ে নামবে। কোন অপশনটা হবে তাহলে? পরিবর্তনশীল ত্বরণ সহ নামবে, অপশন ডি। দেখ পরের অঙ্কটা বলেছে, পরের অঙ্কটা কিন্তু আবার পুরো ঘর্ষণের কনসেপ্ট আছে, ভালো করে বুঝে নে। আবার ঘর্ষণ চ্যাপ্টারটা কনসেপ্টটা রিভাইজ হয়ে যাবে। দেখ একটা বস্তু আছে, একটা এরকম বস্তু আছে, এই বস্তুটার স্থিত ঘর্ষণ গুণাঙ্ক আর চল ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে। কত কত দিয়েছে? স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ এসটা কত দিয়েছে? স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ এসটা কত দিয়েছে? 0.7। আর চল ঘর্ষণ গুণাঙ্ক যেটা মিউ ড্যাশ ধরলাম এটা দিয়েছে 0.5 নাকি 0.5। আচ্ছা এটা দিয়ে দেখ এবার এই যে এই বস্তুটা ওজন কত বলেছে? 5 কেজি। 5 কেজি মানে ওজন বল কত? 5g mg, m এর মান 5। আর এর লম্ব প্রতিকার বল কোন দিকে? উপর দিকে n কাজ করছে, হলো। এবার দেখ এই বস্তুটাকে যখন বল প্রযুক্ত করছি, ভালো করে বুঝবি, তখন প্রথম দিকে যখন ফোর্স দিচ্ছে আস্তে আস্তে, তখন কিন্তু সরছে না। কেন সরছে না? কারণ বিপদ থেকে আমাকে একটা ঘর্ষণ বল বাধা দিচ্ছে। ওই যে ঘর্ষণ বলটা, ওটাকে কি বলছে? স্থিত ঘর্ষণ। কেন? কারণ এটা স্থির আছে। এবার আস্তে আস্তে বলের মানও বাড়াচ্ছি, ওদিকে ঘর্ষণ বল আমার বাড়ছে, বাধা বলও বাড়ছে। এরকম করতে করতে ঘর্ষণ বল একটা ম্যাক্সিমাম দিল আমাকে, সেই ঘর্ষণ বলটাকে বলছে সীমাস্থ ঘর্ষণ। এবং সেই গুণাঙ্কটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, মানে কিন্তু সেটাই কিন্তু সীমাস্থ ঘর্ষণ। কেন বলতো? স্থিত ঘর্ষণটা তো আস্তে আস্তে বাড়তে থাকছে। তাহলে স্থিত ঘর্ষণের অ্যাকচুয়ালি ফিক্সড ঘর্ষণ কোনটা? যেটা ম্যাক্সিমাম দিচ্ছে, আমি ম্যাক্সিমাম আমাকে বিপরীত দিকে ঘর্ষণ বল দিচ্ছে, সেটাই নিশ্চয়ই সীমাস্থ ঘর্ষণ বা স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান। এবার যখন সীমাস্থ ঘর্ষণ পেয়ে গেছে, তার থেকেও বেশি আমি যখন বল প্রয়োগ করছি, তখন কিন্তু আর ঘর্ষণ বল আমার ঠেকাতে পারবে না, তখন এবার চলতে শুরু করবে। বুঝতে পারলি? যে যখন চলতে শুরু করলো, তখন যে ঘর্ষণ গুণাঙ্কটা কাজ করবে সেটা হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্ক, যেটাকে আমি মিউ ড্যাশ ধরেছি 0.5, হলো। এবার বলতো যখন এটার এই যে বিপরীত দিকে একটা আমার ঘর্ষণ বল কাজ করছিল প্রথম দিকে, এফ এস মানে কি? স্থিত ঘর্ষণ, যেটা অর্থাৎ ঘর্ষণ বলের যেটা সর্বোচ্চ মান, সীমাস্থ ঘর্ষণ যেটা, সেটাই সীমাস্থ ঘর্ষণটাই তো স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান। তা এই পরিমাণ যে আমার ঘর্ষণ বলটা দিচ্ছে, এবার বলতো আর যখন চলতে শুরু করলো তখন কিন্তু ঘর্ষণ বল আর একটা দিচ্ছে। সেই ঘর্ষণ বলটা কি? সেই ঘর্ষণ বলটা হচ্ছে কি, এটা ধরলাম এফ এস, আর আবার চলতে যখন শুরু করলো তখন আমাকে দিচ্ছে এফ ড্যাশ ধরলাম, চল ঘর্ষণটা এফ ড্যাশ ধরলাম। তাহলে এবার তোরা বল, স্থিত ঘর্ষণ বল বেশি না চল ঘর্ষণ বল বেশি? অবশ্যই স্থিত ঘর্ষণটা বেশি। যখন চলতে শুরু করে তখন কিন্তু ঘর্ষণ বল কিছুটা কমে যায়। দেখবে একবার কোন একটা বস্তু চলতে শুরু করে গেলে আর আমাকে বেশি ফোর্স দিতে হয় না, একটু গড়তে শুরু করে। তার মানে কি, আমার যে স্থিত ঘর্ষণটা, অর্থাৎ ঘর্ষণ বল আমাকে ম্যাক্সিমাম যতটা বাধা দেওয়ার চেষ্টা করলো, সেটা হচ্ছে স্থিত ঘর্ষণ। তারপর যখন চলতে শুরু করলো তখন কিন্তু বাধা বলটা বা ঘর্ষণ বলটা কিছুটা কমে গেল। এই যে কমে গেল যেটুকু পরিমাণ। আচ্ছা এবার একটা জিনিস বোঝার চেষ্টা কর, এই যে এক্সটার্নাল ফোর্সটা আমি কতটা বল প্রযুক্ত করছি, এটা কতটা দরকার? একটা বস্তুকে সরানোর জন্য কতটা ম্যাক্সিমাম বাহ্যিক বল প্রযুক্ত করা দরকার? ঠিক যতটা স্থিত ঘর্ষণ দেবে। এই যে স্থিত ঘর্ষণটা, বুঝতে পারছি আমি কি বলছি? একটা বস্তু স্থির অবস্থায় আছে, আমি বল প্রয়োগ করছি, আস্তে আস্তে বলের মান বাড়াচ্ছি, ঘর্ষণ বলও বাড়ছে। একটা সময় এটা সীমাস্থ ঘর্ষণে এলো, তো যে পরিমাণ সীমাস্থ ঘর্ষণ দিচ্ছে ঠিক সেই পরিমাণ বল দিলেই বস্তুটা এবার কিন্তু চলতে শুরু করবে। মানে এবার আর আমাকে বল বেশি বাড়ানোর দরকার নাই। মানে কি, আমার এই যে বাহ্যিক বলের মানটা, সবসময় মনে রাখবি কোন বস্তুর বাহ্যিক ফোর্স হচ্ছে তার স্থিত এই সীমাস্থ ঘর্ষণের মানের সাথে সমান। সীমাস্থ ঘর্ষণ যতটুকু, ততটুকু বল দিলেই যথেষ্ট। তারপরে তো ঘর্ষণ বল কমে যাচ্ছে, বুঝতে পারলি? তারপরে তো ঘর্ষণ বল কমে গেল, মানে আমার বাহ্যিক বল বেশি হয়ে গেল। তার মানে অ্যাকচুয়ালি এরকম, বাহ্যিক বলটা সর্বদাই সীমাস্থ ঘর্ষণের সাথে সমান হয়। সীমাস্থ ঘর্ষণ মানে হচ্ছে ঘর্ষণ বলের সর্বোচ্চ যে পরিমাণ ঘর্ষণ বল দিচ্ছে, সেই পরিমাণ যদি আমি বাহ্যিক বল দিই,
তাহলে সেটুকুর জন্য আমার যথেষ্ট ওটাকে সরানোর জন্য। বুঝতে পারলি? এবার তারপরে তো আরো যদি আমি বল বাড়াতে থাকি বা বল যদি নাও বাড়াই বাহ্যিক বল, তারপরে চলতে শুরু করে গেলে তখন কিন্তু এফ ড্যাশ হয়ে যায় ঘর্ষণ বলটা, মানে কমে যায় এর থেকে আরো। কমে গেল মানে কি, আমার বাহ্যিক বলটা বেশি হয়ে গেল, তার মানে বাহ্যিক বলতে স্থিত ঘর্ষণের সাথে সমান। স্থিত ঘর্ষণের থেকে কমাবার বাহ্যিক মানে চল ঘর্ষণ বলটা, তার মানে অ্যাকচুয়ালি বাহ্যিক বলের থেকে কমে গেল বল। তা বাহ্যিক বলের থেকে যখন ঘর্ষণ বল কমে যাবে, চলতে শুরু করবে, তখন অ্যাকচুয়ালি কি বস্তুটা তো সামনের দিকেই যাবে, তাই তো? এই সামনের দিকে কত বল নিয়ে যাবে, সামনের দিকে কত ত্বরণ নিয়ে যাবে বলেছে। তাই সামনের দিকে অ্যাকচুয়ালি যদি সামনের দিকে এম এ বল নিয়ে যায়, তাহলে সেই এম এ বলটা অ্যাকচুয়ালি কিসের ডিফারেন্স, কিসের ডিফারেন্স? আমি যে বাহ্যিক প্রযুক্ত বল করলাম সেটা থেকে চলঘর্ষণ বল যেটা বাধা দিচ্ছে, আমার যে বাহ্যিক প্রযুক্ত বল আর বিপরীত দিকে চলার জন্য যে ঘর্ষণ বলটা দিচ্ছে, সেটা বিয়োগ করলে নিশ্চয়ই অতটুকু বল নিয়ে ও সামনের দিকে যাবে। বুঝতে পারলি না? একটা সিম্পল জিনিস ভাব, যে এই বস্তুটার যখন চলতে শুরু করেছে, এসব বাদ দে, এটা এদিকে এফ আছে, দেখ তো, যখন চলতে শুরু করেছে এম এ বল নিয়ে, তখন অ্যাকচুয়ালি এই যে এফ ড্যাশটা, এই যে অর্থাৎ স্থিত ঘর্ষণ যেটা চল ঘর্ষণ দিচ্ছে, দেখ একটা বস্তু ধরে স্থির আছে, চলতে শুরু করেছে, যে চলতে শুরু করার জন্য আমি যে বাহ্যিক বলটা দিচ্ছি আর বিপরীত দিকে আমার কাছে চল ঘর্ষণ বলটা দিচ্ছে, এই দুটো যদি বিয়োগ করি, তাহলে যে পরিমাণ বল এক্সট্রা থাকছে সেই বল নিয়ে তো সামনের দিকে যাচ্ছে, কারণ বিপরীতমুখী তো। আমি বল প্রয়োগ করছি এদিকে আর বাধা দিচ্ছে চল ঘর্ষণ এদিকে, আমার এদিক থেকে, তাহলে বিয়োগ হবে বিপরীত দিক হলে। বিয়োগ করে যেটুকু বল বেঁচে থাকলো সেই বল নিয়ে নিশ্চয়ই বস্তুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেটাই করেছে, দেখ, বাহ্যিক বল থেকে চলঘর্ষণ বল বিয়োগ করলে যে বলটুকু বেঁচে থাকছে সেই বল নিয়ে সামনের দিকে যাচ্ছে এম এ বল। আবার বাহ্যিক বল মানেই হচ্ছে কি সীমাস্থ ঘর্ষণ বল। বাহ্যিক বল ততটাই দেবো যতটুকু আমার সর্বোচ্চ ঘর্ষণ বল, মানে সীমাস্থ ঘর্ষণ, মানে এফ এস মাইনাস এফ ড্যাশ হলো। তাহলে এফ এস মানে কি লিখবো রে, মিউ এস এন, আর এফ ড্যাশ মানে মিউ ড্যাশ এন। মানে এফ এস মানে স্থিত ঘর্ষণ, মানে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, আর এফ ড্যাশ মানে হচ্ছে চল ঘর্ষণ বল, মানে চল ঘর্ষণ গুণাঙ্ক। সবের মান দিয়ে দিয়েছে আমাকে। আর এন এর মান তোরা জানিস, এন সমান কি 5g, এন সমান 5g এর মানটা বের করে নে। এন সমান হচ্ছে 5g, মানে 5 ইন্টু 10, মানে হচ্ছে প্রায় 50 নিউটন, তাই তো? প্রায় 50 নিউটন। তাহলে মানটা বসাতো, মিউ এস এর জায়গায় বসাবো 0.7 ইন্টু এন এর জায়গায় 50 মাইনাস মিউ ড্যাশ এর জায়গায় 0.5 ইন্টু 50, এন এর মান তো 50ই আছে। কত আসছে রে এটা করলে? আর এদিকে তো এম এ আছেই, 5 7 35, এটা 35 আসছে। তাহলে এম এ সমান কি লিখবো, 35 মাইনাস এটা কত আসছে 25, এটা কত হচ্ছে বিয়োগ করলে 10, এম এর সমান 10, তাহলে এ সমান কত রে 10 বাই এম, এম এর মান কত বলেছে 5 কেজি, তাহলে 10 বাই 5 মানে 2 মিটার পার সেকেন্ড। কত ত্বরণ নিয়ে যাচ্ছে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা বুঝলি কনসেপ্টটা? মানে তোরা একটা জিনিস মনে রাখবি, বাহ্যিক যে বলটা সেটা সবসময় সীমাস্থ ঘর্ষণ তার সাথে সমান। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে বাকি এমসিকিউ গুলো করাবো। আজকে 13 পর্যন্তই থাকলো। তোরা যারা ভিডিওটা দেখছিস অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস, ভিডিওটা ভালো লাগলে লাইক করিস এবং বন্ধুদেরকে শেয়ার করিস। চল, ভালো থাকিস, শুভ।